হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আমি। চলুন তবে গল্পটি শুনে আসি। আমার আজও মনে পড়ে, আমি তখন ক্লাস 2-তে, বছরের মাঝামাঝি কোনো এক সময়ে বাপি আমাদের কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হয়েছিল। ওর বাবা বদলি হয়ে এসেছিল এবং কি এক জটিলতা ছিল, তাই বছরের মাঝামাঝি সময়েই ওরা শহর চেঞ্জ করেছিল। ক্যাবলাকান্ত বললে ভুল হবে না একদম। উজবুক ছেলেটা প্রথম দিনেই পিটি প্যারেডের সময় দৌড়ে এসে আমার পায়ে দিল এক পাড়া। এমন ভয়াবহ পাড়া ছিল সেটা যে আমার পায়ের কনিষ্ঠটা একদম পিষে গেল মনে হলো। আমি চিৎকার দিয়ে উঠে অটোমেটিক আত্মরক্ষার্থে ওকে দিয়েছিলাম জোরে এক ধাক্কা। কিভাবে দিয়েছিলাম মনে পড়ে না, তবে সেই ধাক্কায় উজবুকটা পড়ল গিয়ে মক্কায়। ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফতের ভাষায় যাকে বলে একেবারে সীমানা ছাড়িয়ে মাঠের বাইরে। ও এতটা দূরে গিয়ে পড়বে কে জানতো। ঠিক তখনই একজোড়া রক্তচক্ষু দৃষ্টি আমাকে ছুঁয়ে গেল তীক্ষ্ণভাবে। বাপির বড় ভাই তারিক ভাই, ওনার চোখ দেখেই আমি এত ভয় পেয়েছিলাম যে ভ্যা করে কান্না জুড়ে দিলাম। উনি সেদিন নির্দয়ের মতো আচরণ করলেন, একবারও আমার দিকে এগিয়ে এলেন না। নিজ ভাইকে কোলে তুলে নিয়ে আদর করলেন। উনি তখন কোনো ক্লাসে জানি না পড়তেন, আমার জানাও ছিল না। মিনারা মিস আমাকে আদর করে শান্ত করলেন। এরপর থেকে আমি তারিক ভাইকে এত বেশি ভয় পেতাম, ওনাকে দেখলেই কোনো কিছুর পেছনে লুকিয়ে পড়তাম। কখনো পিলারের, কখনো বেঞ্চের নিচে, কখনো বা ক্লাসে ছুট দিতাম। এমনভাবেই চলছিল দিনকাল। এর মধ্যেই আরেক দিন বাপি উজবুকটা আরেক কাণ্ড ঘটালো। নাক ছেড়ে হাত ঝাড়া দিতেই সেই সর্দি এসে পড়ল আমার স্কার্ফে, একদম আমার মুখের কাছাকাছি। আমি তো সেটা দেখেই তুমুল চিৎকার। দৌড়ে এলেন দিলারা মিস। উনি টিস্যু দিয়ে সেটা পরিষ্কার করলেন আর বাপিকে এই ব্যাপারে সতর্ক করলেন। গাধা বাপি সেই নালিশ করল তার বড় ভাইকে। আমার সামনেই আদুরে দাঁড়িয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে বলল আমি নাকি মিসকে দিয়ে তাকে বকা খাইয়েছি। সেই দিনও তারেক ভাই আবারও আমার দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করলেন। এইভাবেই দিনকে দিন গাধাটা আমার কাছে অসহ্যকর হয়ে উঠেছিল, সাথে গাধার বড় ভাইটাও। ওমা, এর মধ্যে একদিন বিকালে ঘুম থেকে উঠে দেখি সেই বান্দারা আমাদের বাসায়, বাপি তার ভাই আর বাবা মা সহ। আমি আকাশ থেকে পড়লাম যেন, এরা আমাদের বাড়িতে কেন? তারিক ভাইকে দেখেই সেই যে ঘরের দিকে দৌড় দিলাম, আজও দৌড়, কালো দৌড়, আর বেরিয়ে হইনি। বাপির আম্মু আমাকে রুমে এসে আদর করে গেলেন। আন্টির সে কি আদর! ওনার মেয়ে নেই, কিন্তু মেয়ের শখ ছিল ভীষণ, সেই জন্য আমাকে আদরটা যেন একটু বেশি ছিল। ওনারা চলে গেলে জানতে পারলাম তারিক ভাইয়ের বাবা আমার আব্বুর ছোটবেলার জানের জিগার দোস্ত। জগতে এত মানুষ রেখেই ওই বড় বড় চোখের মানুষটাকেই কেন আব্বুর বন্ধুর ছেলে হতে হলো, সেই হিসাব আমার মিলল না কখনো। সেই গরুর মতো চোখ জোড়া মানুষটাকে আমার সহ্য হতো না এক বিন্দু। এমনকি আমার সহ্য হয়নি বড় হওয়া অবধিও। অবশ্য এটাও সঠিক, সেই গুরুগম্ভীর মানুষটা কোনোদিনও আমার সাথে কথা বলেনি, নট এ সিঙ্গেল ওয়ার্ড, কোনো দিন না। খুবই অবাক করা ব্যাপার ছিল সেটা। আমরা প্রায় 15 বছর ধরে পরিচিতি ছিলাম, তবুও উনি কোনোদিন একটা ওয়ার্ড আমাকে বলেননি, আর তাই আমিও কোনোদিন বলিনি। অবশ্য বড় হওয়ার পর ওনার সামনে আমি কোনোদিনই পড়িনি।
সেটা ইচ্ছাকৃতই ছিল। শুনেছিলাম উনি রাজশাহী ক্যাডেট কলেজে পড়তেন, বাড়িতে আসতেন অনেক পরে পরে, যার জন্য দেখাই হতো না ওনার সাথে। আর উনি হয়তো হাতে গোনা 1-2 বার এসেছিলেন আমাদের বাড়িতে, যার কারণে বাপির সাথে মোটামুটি একটা নটখট সম্পর্ক থাকলেও উনি ছিলেন একদম ধরা ছোঁয়ার বাইরে। বাপির সাথে আমার স্কুল কলেজ একই ছিল, 12 বছরের বন্ধুত্ব প্রায়। আমি তখন 8 কিংবা 9-এ তারেক ভাইয়ের এক রিলেটিভের বিয়েতে গিয়েছিলাম। আমার মনে হলো উনি ঘুরে ফিরে আমাকে কয়েকবার নোটিস করলেন, আমার সাথে চোখাচোখিও হলো। আমি ভীষণ অবাক হলাম। ওই কয়েকবারের দৃষ্টিতেই আমার কেমন যেন অনুভূতি হলো। ওই যে কথায় আছে না, মেয়েদের 6th সেন্স অনেক হাই। সেই তখন আমার ছোটবেলায় দুরন্তপনার ভাটা পড়েছে অনেকটাই। আমি তখন শান্তশিষ্ট মেয়েটা, যে সব সময় আম্মুর বোরকার কোণা ধরে ঘুরে বেড়াই। সেই দিনও যথেষ্ট শালীনভাবেই ছিলাম আমি। হজ থেকে ফিরে আব্বু আমার জন্য খুব দামি অ্যারাবিয়ান বোরকা সেট নিয়ে এসেছিলেন। বিয়েতে আমি সেটাই পরেছিলাম। সাথে আম্মু আব্বু থাকায় কোনোরূপ এদিকে ওদিকেও তাকাতে পারেনি। পুরোটা সময় ভদ্র মেয়ের মতোই আম্মুর পাশে বসেছিলাম। সেই দিন আমার ভদ্রতা দেখে নাকি 2টা বিয়ের প্রস্তাবও এসেছিল। আম্মু বাসায় এসে এ কথা বলতেই আমি হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড়। তবে উনার ওই দিনের দৃষ্টি আমাকে অনেক দিন ভোগালো। কেন সেটা আমার জানা হলো না। কেন উনি অমন করে আমাকে বারবার দেখছিলেন কি জানি, ছোট্ট আমার মাথায় ঢুকলো না। আম্মুর সাথে আমার আন্টির যোগাযোগ চলতো সব সময়। তারেক ভাই আইএসবিতে টিকেছেন, সেই নিয়ে বিশাল এক আনন্দের উৎসব শুরু হলো যেন। আন্টি তো ভীষণ খুশি। 3 বেলা ফোন দিয়ে ছেলে কখন কি করেন সব আপডেট দিতে থাকেন। এইদিকে আমিও ফোনে কথা বলার পুরোটা সময় আম্মুর পাশে এই বাহানায় সে বাহানায় ঘুরঘুর করতে থাকি। এর মাঝে তারেক ভাইরা সবাই এলেন একদিন মিষ্টির প্যাকেট হাতে। আমি 3 তলার ওপর থেকে ওনাদের আসতে দেখলাম। সামনে যাওয়ার সাহস হয়নি, তখন আমি যথেষ্ট বড়। বাইরে মেহমানের সামনে যাই না একদমই। কিন্তু ওই দিন ওনাকে দেখতে ইচ্ছে হলো ভীষণ। কতদিন পর এসেছেন। আন্টি ভেতরে আমার রুমে এসে আমার সাথে গল্প করলেন অনেকক্ষণ। তারপর আঙ্কেল ভাইয়েরা সবাই নামাজে চলে গেল। আমি গেলাম দরজা বন্ধ করতে। ঠিক তখনই উনি যেন কোনো কারণে ফিরে এসেছিলেন। আমি দরজা আটকাবো, অমনি উনি হাত দিয়ে দরজা থামিয়ে দিলেন। আমি চোখ উঁচিয়ে ওনাকে দেখে দরজা ছেড়ে সরে দাঁড়ালাম। তারেক ভাইয়ের আর্মি কাটিং চুল, সাথে পুড়ে যাওয়া চেহারা দেখে অবাক হব কি ভীষণ মর্মাহত হলাম। মানুষটা চেনার মতোই ছিল না। কি পরিমাণ গাধার খাটুনি তিনি খেটেছেন সেটা ওনাকে দেখেই খুব বুঝলাম। উনি আমার দিকে খুব স্বাভাবিক দৃষ্টি দিলেন, যেন উনি আশা করেছিলেন আমায়। তারপর হাতের ঘড়িটা খুলতে খুলতেই একবার আম্মু বলে ডাকলেন, কিন্তু আন্টি আসছে না দেখে ওনার ঘড়িটা আমার দিকে এগিয়ে দিলেন। আমি কাঁপা হাতে সেটা ধরতেই উনি গটগট পায়ে নেমে চলে গেলেন। আমার মনে প্রশ্ন জাগলো, নামাজে কি ঘড়ি পরে যাওয়া যায় না? তবে আমি ওনার ঘড়িটা ধরতে পারছিলাম না, এতটা লজ্জা লাগছিল। হাতের মুঠোয় পুড়ে যেন ওনার সংস্পর্শে অনুভব করতে পারছিলাম। সেই দিন আমি নিজেকে চিনতে পারছিলাম না। আমি অন্য আমি। আমির কি হলো? আমি ঘড়িটাকে সেন্টার টেবিলের ওপর রেখে এক দৃষ্টিতে তাকিয়েই ছিলাম। আমি কি এর আগে কখনো ঘড়ি দেখিনি? তবে ঘড়িটা কেন এত আপন লাগছিল? আমি করলাম কি?
আমার ফুল হাতা জামার নিচে ঘড়িটা পরে থাকলাম। লম্বা মানুষটার বড় ঘড়িটা আমার চিকনা হাতে ঝুলে থাকলো ব্রেসলেটের মতোই। পড়ে যাচ্ছিল, কোনো রকমে পতন ঠেকালাম। আমি সেটাকে পরে থাকলাম। ওনারা ফেরা অবধি, তবে লুকিয়ে চুপিয়ে। বাপি তখন আমার সাথে অনেক ফ্রি, তবে পরিমিতি ডিস্টেন্স বজায় রাখতো সবসময়। আমার রুমের দরজায় এসে নক করে বলল, মুনিবা, ভাই তোর কাছে ঘড়ি দিয়েছিলেন। আমি দরজার ওই পাশ থেকে বললাম, আমার ঘড়িটা ভীষণ পছন্দ হয়েছে, যদি ফেরত না দিই তবে ভাইয়া কি আমায় মারবে? তুই ভাইয়াকে চিনিস না? ভাই ওনার জিনিসে কাউকে হাত দিতেই দেয় না, এমনকি আমাকেও না। আমি দরজার ওপাশ থেকে হাতটা বের করে দেখলাম। দেখ, আমার হাতে খুব মানিয়েছে না? সত্যিই বলবি? সিরিয়াসলি? আমি জানতাম না তারেক ভাই আমার রুমের সামনে বেসিনে তখন ফ্রেশ হচ্ছিলেন। উনিও ঘুরে দেখছেন আমার হাত ঘড়ি। আমি ভেজিয়ে রাখা দরজার ওপাশ থেকে কিছুই জানলাম না। বাপি হাসলো খুব। তারপর ভাই চলে গেল। আমাকে বলল, ভাই কিন্তু মাত্র দেখেছে তোর কাণ্ড। কি বলিস? কিভাবে? কথাটা না বাড়িয়ে ঘড়িটা দে। আমি ইয়া নাসিব করতে করতে ঝটপট ঘড়িটা খুলে তাকে দিয়ে দিলাম। যাওয়ার আগে আন্টি আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করলেন। উনি সবসময় আমাকে আম্মু বলেই ডাকতেন। তোমার কোনটা বেশি পছন্দ, আর্মি, নেভি নাকি এয়ারফোর্স? আমি খানিকটা ভাবলাম, তারপর বললাম, আর্মি। কেন? ভাইয়ের না আর্মিতে রিকমেন্ডে রয়েছে, ও সিলেক্টেড হয়েছে কোনো একটাতে। তারপরও তোমার পছন্দ জানতে চাইছি। ওর অবশ্য নেভিই পছন্দ। আমি আটকে উঠে বললাম, কি বললেন? নেভিতে তো সারা বছর সমুদ্রেই থাকবে, এমন ভয়াবহ পছন্দ কেন? তাহলে তো ভাইয়ের বউ টিকবে না 100%। এই কথা শুনে আন্টি হাসতে হাসতে ডাইনিংয়ে চলে গেলেন। তারপর তারেক ভাইকে ডেকে বললেন, মুনিবা বলছে তোর বউ টিকবে না। তারেক ভাইয়ের গুরুগম্ভীর কণ্ঠস্বর, কেন? ওই যে তুই নেভিতে যেতে চাস, সারা বছর থাকবি সমুদ্রে। আমি পর্দার ফাঁক দিয়ে দেখলাম উনি হালকা করে চোখে হাসলেন, একদম অস্পষ্ট হাসি। বললেন, বউ না টিকলে তো মহা বিপদ। আন্টি আমার কথাগুলো ভাইয়ের সামনে গিয়ে বলবেন, এইটা জানলে আমি টু শব্দটিও করতাম না। ওনারা চলে গেলেন। একদিন পর তারেক ভাইও চলে গেলেন। আমি জানতাম উনি পতেঙ্গাতে যাবেন বিএনএ, বাংলাদেশ নেভাল একাডেমিতে। কিন্তু পরে জানলাম না, উনি ভাটেরিয়াতে গেছেন বিএমএ, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। উনি আমার ইচ্ছে এতটা মূল্যায়ন করলেন, আমি স্বেচ্ছায় একাডেমিতে এর সিদ্ধান্ত দেওয়া হলো জানি না, তবে ব্যাপারটা ভীষণ ভালো লাগলো। আমি তো এটা শোনার পর আকাশ বাতাস কাঁপিয়ে আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিলাম। কয়েকদিন পর আমার নামে একটা পার্সেল আসলো। আমি কোচিং থেকে ফিরে পার্সেলটা রিসিভ করলাম। পার্সেলের উপর একদম টাইপ করার মতো হাতের লেখা। দেখেই বুঝে গেলাম পার্সেলটা কে পাঠিয়েছে। আমি ওনার হাতের লেখা চিনতাম। বাপি খুব প্রশংসা করত, প্লাস আমাকে কয়েকবার ওনার হাতের লেখা দেখিয়েছে। যখন ওনার বাড়ি গেছি বেশিরভাগ সময় উনি তখন বাড়িতে থাকতেন না। আমি কাঁপা কাঁপা হাতে পার্সেলটা খুললাম। সেটার মধ্যে একটা লেডিস ঘড়ি ছিল, একদম ওনার জেন্টস ঘড়িটার লেডিস ভার্সন। ওনার সাথেই মিলিয়ে কিনেছেন বোঝা গেল। আমি আহ্লাদে আটখানা হয়ে গেলাম। সেই ঘড়ি মাথায় রাখি নাকি বুকে রাখি সেই অবস্থা। ঘড়িটা আমার একদম নিত্যসঙ্গী হয়ে গেল।
আমি ঘুমালেও ঘড়ি পরে ঘুমাই, না হয় বালিশের পাশে রাখি। যক্ষের ঢোনের মতো আগলে রাখি ঘড়িটা। আম্মু সে কথা আবার জানান আন্টির সাথে গল্প করলেন, আর জানান আন্টি সে কথা কানে তুলে দিলেন সেই গুরুগম্ভীর মানুষটার কানে। উনি নাকি আমার কাণ্ডে হাসছেন, এইটা আমাকে জানালো আম্মু। আমি সে কথা শুনে অবাক হলাম। উনি হাসতে জানেন? কই, আমি তো কোনোদিন দেখিনি। আমি কল্পনায় তার হাস্যরত চেহারা দেখতে পারছিলাম। তখনও অবধি উনি আমার ভাইই ছিলেন। আমি ওনার ঘড়ি দিতে চাইছিলাম না, বিধায় উনি আমার জন্য মুহাইমিনের, আমার ছোট ভাই, আর বাপির জন্য 3টে ঘড়ি গিফট করেছিলেন। ব্যাপারটা দুই পরিবারের সবার কাছেই স্বাভাবিক ছিল, কিন্তু আমার কাছে মনে হতো ব্যাপারটা খানিকটা অন্যরকম। নাকি আমার জন্যই কোনো ভুল ছিল? উনি কি সত্যি আমাকে নিয়ে কোনো কিছু ফিল করতেন, নাকি আমি সবটাই আমার কল্পনা ছিল? সঠিক জানতাম না তখনও। আস্ত মানুষ করে ফেলার মতো বয়স কি আমার হয়েছিল, যেখানে মানুষটাই ছিল অতটা গুরুগম্ভীর? কাটতে লাগলো মাসের পর মাস, সেটা বছর পেরোলো। আমি জানতাম উনি বাসায় নেই, তবুও কলেজ শেষ করে আমি ওনাদের বাসার সামনে রাস্তা দিয়ে হেঁটে আসতাম। কত হেঁটেছি সেই পথটা বেয়ে। আসলে এই পথটা ছিল আমার হৃদয়ের পথ। খুব ভালো লাগতো। সেই বাসার সামনে ঠায় দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টারের পাশে বকুল গাছটা, অদূরের বট গাছ। সকাল কিংবা দুপুরের পরেও সেই ল্যাম্পপোস্টের নিচে প্রচুর পিপিলিকা মরে পড়ে থাকতো। বোঝা যেত গত রাতে সেইগুলো ল্যাম্পপোস্টারের আলোয় উঠছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতাম কতগুলো পিপিলিকা সেখানে। আমি মাসের পর মাস সেই পথ ধরে হেঁটে গেছি। দূর থেকে ওনাদের দোতলা দেখতে আমার ভীষণ আপন আপন লাগতো। রাস্তার সাথেই লাগোয়া বাড়িটা। আমি ওনার রুমের জানলাটা দেখতাম, উনি না থাকলেও সেটা খোলাই থাকতো। আন্টি নিয়মিত খুলতেন। মনে হতো ওনার থেকেও এই বাড়িটা আমার বেশি প্রিয়। জন্ম জন্মান্তরের সম্পর্ক আমার এই বাড়ির সাথেই। যদিও আঙ্কেল এর বারবার বদলি হতে থাকলো, কিন্তু আন্টি আর গেলেন না, এখানে এই বাড়িতেই স্থায়ী হলেন। এমনই একদিন ধরা পড়ে গেলাম। সত্যি বলতে আমিও এটাই চাইতাম। সেই পথ ধরে হেঁটে যেতাম শুধু একটু আশায় যদি একবার ওনার দেখা পাই। সেই দিন আমি জানতাম না উনি এসেছেন। আমি মনের আনন্দ বাসাটা দেখতে দেখতে পার হচ্ছি। ওনাকে খেয়াল করিনি, উনি ছাদে ছিলেন। ওনার অনেকগুলো কবুতর ছিল, সেইগুলোকেই হয়তো খাবার দিচ্ছিলেন। আন্টিও পাশে ছিলেন। আমাকে যেতে দেখে উনি শব্দ করে আন্টিকে ডাক দিলেন। আন্টি তাড়াতাড়ি এইদিকে এসে আমাকে থামালেন। মুনিবা, তুই এইদিকে কেন আম্মু? আমি তো থতমত খেয়ে গেলাম। কি বলবো? আন্টি, কলেজ থেকে ফিরছি। তোমার কলেজ তো এইদিকে না? আমি ধরা পড়লাম এবার। 1 সেকেন্ডের মতো ভেবে উত্তর করলাম, আন্টি, রাখির বাসা এদিকে, ওর সাথে ঘুরতে এসেছিলাম, এখন আসি আন্টি। আন্টি থামিয়ে দিলেন। দাঁড়াও, এত দূর এসেছো আর আমার বাসায় না এসে ফিরে যাচ্ছ? তা হবে না, উঠে এসো। আমি পাশের মানুষটার দিকে তাকালাম। তার দৃষ্টি আমাকে শূন্যে ভাসাচ্ছে। সে হয়তো টের পেয়েছে। আন্টি তারেক ভাইকে বললেন, আব্বু, গেটটা খুলে দিয়ে এসো। কথাটা আমি শুনতেই আমার হৃৎপিণ্ডে ঢোল বাজতে শুরু করলো। আমি বাড়ির সামনে এগিয়ে আসতেই উনি চাবির গোছা হাতে টুংটাং শব্দ করতে করতেই নেমে এলেন। আমি গেটের বাইরে দাঁড়িয়ে চুপচাপ। কত বছর পর নাকি শতাব্দীর পর দেখলাম। এক ঝলক উনাকে দেখেই দৃষ্টি নত করে সালাম দিলাম। আসসালাম ওয়ালাইকুম ভাইয়া। উনি কোনো উত্তর করলেন কিনা আমি শুনতে পেলাম না। সত্যি বলতে আমি না ওনাকে ঠিকভাবে কোনো দিনই দেখার সুযোগ পাইনি। বলতে গেলে তাকাতে ভয়ই পেতাম। ওই এক ঝলক যা দেখতাম, মানুষটাকে সেদিন
একদম অন্য রকম লাগলো। কেচকি গেটটা খুলে গেটম্যানের মতোই সরে দাঁড়িয়ে থাকলেন, সাথে চিরচেনা সেই লুক, আর্মি কাটিং, সাথে গাম্ভীর্য। ছেলে থেকে বলিষ্ঠ পুরুষ রূপান্তরিত হয়েছেন নাকি অন্য কিছু? চেহারার মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল। ওনার প্রতিটি পদক্ষেপ এতটা গাম্ভীর্য মাখা ছিল, আমি ক্রাশ খেতাম বারবার, তবে বুঝতে দিতাম না কখনোই। আমি সিঁড়ি দিয়ে উঠে আসতেই উনি আবারও গেটে তালা দিয়ে চলে এলেন। আমি তাড়াতাড়ি করে পা চালিয়ে চলে গেলাম ছাদে। ওমা, দেখে আন্টি নেই ছাদে। আমি আসছি দেখে উনি দোতলায় নেমে এসেছিলেন। আমি যখন কবুতরগুলোকে দেখছি তখন তারেক ভাই আবারও উঠে এসেছেন ছাদে। তাকে দেখে আমি আবার জমে গেলাম। তাড়াতাড়ি করে জায়গা ত্যাগ করে নিলাম। উনি একবার সেই বড় বড় চোখ জোড়া তুলে তাকালেন আমার দিকে। এক দৃষ্টিতেই আমি কুপোকাত হলাম। বিশাল মানুষটা সবসময় আমার কাছে ছিল ভয়ের। আমি নেমে এলাম দোতলায়। আন্টি ভীষণ আদর করলেন। গরমে ঘেমে নিয়ে এসেছি তাই ফ্যানের নিচে বসিয়ে ঠেসে ঠুসে 2 গ্লাস শরবত খাওয়ালেন। তারপর ওনার 3 পিস দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন গোসলে। বললেন আজকে ফিরতে পারবে না। আমি সুফিয়াকে ফোন দিয়েছি। ও নিজেও অবাক হলো তুমি এত দূর কেন এসেছো। গোসল নামাজ শেষে আন্টির রুমে বসেছিলাম। উনি ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। এল সাইজের পাশাপাশি 3টে রুম। আন্টির রুমটা এলের মাথা। আমি সেখানে দরজা থেকে উকি দিয়ে দেখলাম তারেক ভাই খেলা দেখছে। লিভারপুল ভিজা মেন সিটি। আমি ভাইয়ের পেছনটা দেখতে পারছি এবং পুরোটা টিভি। প্রথমে উকি দিয়ে দেখার পর আমার সাহস বেড়ে গেল। আমি আবারও দরজা দিয়ে মাথা বের করে উকি দিলাম। ঠিক তখনই তারেক ভাইও ঘাড়ের পিছন হাত বোলাতে বোলাতে হঠাৎ করে পেছনে ফিরলেন। আমি একদম ধরা খেলাম, সাথে তিনিও। দুজনেই ভীষণ অপ্রস্তুত হয়ে গেলাম। আমি রুমের মধ্যে ঢুকে গেলাম আর বের হলাম না। আর উনি টিভিটা বন্ধ করে নিজের রুমে চলে গেলেন। সেই দিনই প্রথম দুজনেই দুজনের সামনে মুখোমুখি ধরা পড়লাম। আমি আন্টির সাথে রান্নাঘরে চলে গেলাম। সবার জন্য টেবিল রেডি করলাম। আন্টি ওনাদের আগে ডাকলেন না। আন্টি আমাকে টেবিলে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিলেন। আন্টির সালোয়ার কামিজকে আমাকে একদম আলখেল্লা পরা পাগলির মতোই লাগছিল। তবুও ওড়নাটাকে সুন্দর করে হিজাবের মতো পিন করে ডাইনিংয়ে আন্টির হাতে খাচ্ছিলাম। সেটা দেখে বাপি এসে টিটকিরি করল। ওর মনে হয় হিংসে হলো। এই, তুই আমার মায়ের হাতে খাস কেন? এত বড় ধাড়ি মেয়ে, তোর হাত নেই? আন্টি ধমকি দিয়ে বিদায় করলেন। বাপি মুখ ভেঙকে দিয়ে চলে গেল। আন্টি বলে চললেন, আমার মেয়ের ভীষণ শখ ছিল। আল্লাহর কাছে চেয়েছিলাম বাপিটা যেন মেয়ে হয়, কিন্তু হলো ছেলে। কি আর করা, আল্লাহ না দিলে কি করব। বাপিকে দেখলাম তারেক ভাইয়ের রুমে গেল। আমি ওইদিকে তাকাতেই দেখলাম তারেক ভাই এদিকেই তাকিয়ে। আমাকে দেখার সাথে সাথে মোবাইলের দিকে নজর দিলেন। বাপি ভাইয়ের সাথে চুপচাপ কি যেন বলা বলি করলো। আবারও ফিরে এসে শুধালো, এই, তুই সত্যি বলতো এইদিকে কেন এসেছিস? রাখির বাসা তো আরও 2 বাড়ি পড়ে। আমি এটা সেটা বলে পাশ কাটাতে চাইলাম। আন্টি বাপিকে আবার ধমকি দিলেন। আমার আর আন্টির খাওয়া শেষে আন্টি ওনাদের ডাক দিলেন, খেয়ে নিতে বললেন। বাপি খোঁচা দিয়ে বলল, কি ভালো কি ভালো, পরের মেয়ে পেয়ে নিজের ছেলেদের ভুলে যাচ্ছ দেখছি। খাওয়া শেষ? কি সুন্দর বলতেছো, এসে খেয়ে নাও। কই, আমাদেরও তো খাইয়ে দিচ্ছ না। তারেক ভাই বাপের মাথায় একটা গাঁটটা দিয়ে টেবিলে বসে পড়লেন। আমার হাতে খাবি? তা দাও, কি আর করব, মা তো পর হয়ে গেল। তারপর আন্টির রুমের দিকে আওয়াজ চড়িয়ে বলল, মানুষ দেখুক আর জ্বলুক, তাদের তো আর বড় ভাই নেই।
আমার জানের জিগের বড় ভাই আছে, সে কোনোদিনও পর হবে না। মণিবাকে ঘুম পাড়িয়ে রেখে বড় ছেলের ঘরে এসে ছেলেকে শুধালো মিসেস জামান। কি করবা আব্বা? বইয়ের থেকে চোখ না সরিয়েই তারেক বলল, কি করব? কি করতে বলছো? তুমি একমাত্র ব্যক্তি যে কিছু করতে পারো। কি করাতে চাও? বাবাকে আসতে বলো, কাজই রাখো, একেবারে লিখিত পড়িত ঘরে তুলো। সত্যি বলবো তোর বাবাকে? কি পাগলামি আম্মু, তুমিও কি ওর মতোই হলে? এখনো অনুমতি নেই? প্রকাশিত হলে গেলে কেরিয়ার নিয়ে টানাটানি পড়বে, তখন মেয়েটা তো পাগলামি করছে, করতে দাও। আর তুমি আছো তো, আরও কিছুদিন সামলাও। আচ্ছা, তুমি কিছু মিছু বলো, তাহলে হয়তো শান্ত হবে। আচ্ছা, ধমকি টমকি দিও না আবার, এমনিতেই ভয় পাই তোমাকে। ভ্রুকুচকে তাকায় তারিক। বাপি আসলেও মিথ্যা বলে না, ইদানিং দেখছি ওর প্রতি তোমার মহব্বত বহুগুণ বেড়ে গেছে। কি করব বাবা, বড় শখের। পর আল্লাহ একটা মেয়ে জুটাইছে কপালে। এতক্ষণ আমার কোলের মধ্যে বিড়াল ছানার মতোই শুয়েছিল। যাও দেখো গিয়ে তোমার বিড়াল ছানা উঠে মেয়েও মেয়েও করে কাঁদছে কিনা। ঘুম ভেঙে বিকেলের দিকে ছাদে গেছি, কবুতরগুলোকে দেখছি, মাঝে মাঝে আদার ছিটিয়ে দিচ্ছি। বাক বাকুম শব্দ তুলে আমার চারিপাশে ঘুরঘুর করছে। তখন বাপি এলো। ছাদের চিলেকোঠার রুমে মেবি বাট বলসহ সকল খেলার সরঞ্জাম রাখা ছিল। তখন বাপি আবারও আমার আসার কারণ জিজ্ঞেস করলো। এই, তুই সত্যি কথা বলতো, এই দিকে কেন এসেছিস? জানি ভাইয়া বলেছে তুই নাকি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে হেঁটে যাস, কিন্তু কেন বলতো? আমি কৌতুক করলাম। সত্যিটা বলবো? হ্যাঁ, সত্যিটাই বলবি। আমার এই রাস্তাটায় হাঁটতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই রাস্তার বিশেষত্ব কি? এই রাস্তার ফজিলত অপরিসীম, অন্তত আমার জীবনের ক্ষেত্রে। তুই এটা বুঝবি না, তুই তো বুদ্ধু। আমি বুদ্ধু তাই না? ভাইয়াকে ডাকবো? তোর রাস্তার ফজিলতের ওপর রচনা লিখতে দেবে, দেখবি। আরে আরে খেপছিস কেন? তুই আমার ভাই, ছোট ভাই, জানের দোস্ত। সময় হোক তখন বলবো। প্লিজ কাউকে বলিস না। এই রাস্তাটা হচ্ছে অক্সিজেন। এখানে হাঁটতে না পারলে আমার দম বন্ধ লাগে। শুধু রাস্তাটাই নাকি এই বাড়িটাও? আরে এই বাড়িটা তো আমার কলিজার একটা টুকরা। আর এই বাড়ির বড় ছেলে। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম, প্রশ্নটা পুনরায় ভেবে। কি বলে এই ছেলে? থতমত খেয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম। এমন কি কিছু করেছি কখনো যাতে ও টের পায় না? তো তাহলে বেশি বদমাইশ হচ্ছিস না? এক কথা কেন বললি? ভ্রুটা কেমন করে জানি উঁচিয়ে চোখে হেসে কপালে ডান হাত ঠেকিয়ে, ভাবি আসসালাই আলাইকুম, বেস্ট অফ লাক বলে নেমে গেল বাপি। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম। এই ছেলে কি সম্বোধন করলো? সম্বোধনে আমার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল, বুকে কাঁপন ধরল। সত্যি কি আমি একদিন ওর ভাবি হব? সত্যি ও তখন আমাকে ভাবি বলেই ডাকবে? আমি পিছনে ফিরে ওকে কিছু বলতে চাইলাম, কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আরও জমে গেলাম। আজ আমার ধরা খাওয়ার দিন। আমি সাথে সাথে চোখ বন্ধ করে উল্টো ঘুরে দাঁড়িয়ে পড়লাম। ইয়া আল্লাহ, উনি সবটা শুনেছেন। এই জন্য গাধাটা এত হাসছিল, আমি টের পেলাম না মোটেও। বাপি ততক্ষণে নেমে গেছে, আমিও নামবো, কিন্তু কিভাবে? উনি তো সিঁড়ির গোড়ায়। আমি কবুতরের ওদিকে চলে যেতে নিলাম, তখনই শুনলাম, মুনিবা। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, পা দুটো আটকে গেল যেন।
উনি সত্যি আমার নাম ধরে ডেকেছেন? ঠিক কত বছর পর? না, এটাই প্রথম। পার্মানেন্টলি এই বাড়িতে আসতে চাও? প্রশ্ন শুনে আমার অন্তরার আত্মা খাঁচা ছেড়ে পালিয়ে গেল। বলেন কি? এটা প্রপোজ নাকি হুমকি? জাদ্রেল লেফটেন্যান্ট আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন যেন। আমি জমে দাঁড়িয়ে থাকলাম, উনি তখনও আমার পেছনে। আমার চোখ ছলছল হলো কেন জানি না। আমি কথাটার মাঝে অন্য কিছু ধরতে পেলাম। আমি নখ দিয়ে ছাদের ঢালাই ঘুরছি, উনি সামনে এসে দাঁড়ালেন। আমার চোখ তখনও ছলছল নাকি পানি ঝোড় পড়ছিল জানি না। উনি দেখলেন নাকি টের পেলেন। কাটকাট কণ্ঠে বললেন, সময় হওয়ার আগেই আসতে চাইলে আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, বাট মাই অপশন ইজ নো পাগলামি। সময় দাও, সঠিক সময় এলে আমি নিজে গিয়ে তোমাকে আনবো। এই রাস্তায় তোমাকে যেন আর না দেখি। আমি চুপচাপ ঢালাই ছাদের দিকে চেয়ে, কয়েক ফোঁটা অশ্রু টুপ ঝরে পড়ল কি। উনি আমার সাথে কথা বলছেন, এটা যেন পরম পাওয়া ছিল। আমার কানে তখনও বেজে চলল তার কণ্ঠে আমার নাম। মুনিবা, লুক অ্যাট মি। কি বলছি বোঝা গেছে? ইউ আর স্মার্ট ইনাফ, শো নো মোর ফুলিশনেস। ফ্রম নাও অন বি কেয়ারফুল। আমি বুঝলাম উনি বড়ই কঠিন দিলের মানুষ। ইট কাঠের তৈরি, কংক্রিট। এতটা কঠিন এই মানুষটাকে আমার কেন ভালো লাগলো? পৃথিবী জুড়ে এত মানুষ, তার মধ্যে এই একজনকেই কেন আমার চাই? উনি নেমে গেলেন। আমি ওনার এতটা সরাসরি কথার ভার নিতে পারলাম না। কিছু বিষয় থাকে খুব আপন, একদম মনের মতোই। এই রাস্তায় হেঁটে চলাটাও আমার মনের খুব কাছের একটা কাজ, খুব প্রিয়। কেউ চাইলেই কি আমি সে কাজ থেকে বিরত থাকতে পারি? পারি না। আমার অভ্যাস চেঞ্জ হলো না। আমি এই পথ ছাড়তে পারলাম না। সাথে পথের সাথে জড়িয়ে থাকা আবেগ। এই পথ আমার ভীষণ চেনা, আমার বাল্যকালের স্মৃতি। অনেকখানি জুড়ে, একদম হৃদয়ের মণিকোঠায় আটকে থাকা পথ। আমার মেডিকেলে চান্স হলো না। আমি ভীষণ ভেঙে পড়লাম। আমার সারা জীবনের স্বপ্ন মেডিকেলে পড়া, বিশেষ করে আর্মড ফোর্সের মেডিকেলে। ওনার পাশাপাশি থাকতে চেয়েছি এই জন্যে, কিন্তু আমার মেডিকেলেই আসলো না। তবে 4টা পাবলিক ভার্সিটিতে টিকলাম, কিন্তু সেই চান্সে আনন্দিত হলাম না মোটেও। আমার সকল আনন্দ ম্লান হলো মেডিকেলের দুঃখে। সেই মুচড়ে পড়ার অসহনীয় যন্ত্রণা সময়কেও একজনের ফোন পেলাম। তার ফোন পেয়ে আমার সকল দুঃখ গায়েব হয়ে গেল। যে ছিল আমার কাছে জাদুর সোনার কাঠির রূপোর কাঠির মতোই। ফোন কানে নিয়ে সালাম দিলাম। নাম্বারটা অপরিচিত। আসসালাম ওয়ালাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, তারিক স্পিকিং। কণ্ঠ শুনেই আমার হার্ট অ্যাটাক হলো। হার্ট ব্লক হয়ে গেল। সেখানে এয়ার সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়ার দরুন আমি দম বন্ধ হয়ে হ্যাং হয়ে থাকলাম। উনি কেন ফোন দিয়েছেন? সব সময় চেয়েছি ফোন দিই, কিন্তু এখন যখন ফোন দিয়েছে অমনি আমার কথা বলা বন্ধ হয়ে গেল। উনি কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, মুনিবা, গ্রো আপ। মেডিকেলে চান্স না পেলে কি মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, রুম আটকে বসে থাকে? আমার আবারও কান্না পেল। আমি কি পরিমাণ দুঃখে আছি উনি কি করে বুঝবেন? উনি তো সারা জীবন সব কিছুতে সেরা ছিলেন। মুনিবা, জীবনের শুধু একটা পরীক্ষা সফল হয়নি, তার মানে কি তুমি ব্যর্থ? জীবনের আরও কিছুই বাকি নেই? সব শেষ বলো? বেশ খানিকক্ষণ থেমে থেমে আস্তে করে বললাম, না, তবে অনেক বেশি চেষ্টা করেছিলাম।
সবচেয়ে বড় স্বপ্নের জায়গা এটাই ছিল। অনেক রাতের অক্লান্ত পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হলো। ব্যর্থ কোথায় হলে? অনেকগুলো ভার্সিটিতে চান্স পেয়েছো শুনলাম। ঢাবি যাবি সাস্ট আর খুবিতে? গুড। এইগুলো সফলতা নয়। সারা বাংলাদেশের কত হাজার স্টুডেন্ট পাবলিকে চান্সের চেষ্টা করে জানো? কতজন পায়? তাদেরও কি রুম আটকে বসে থাকা উচিত? আমি কিছু বলতে পারলাম না। উনি বললে চললেন, জয় আর পরাজয় দুটোই আমাদের জীবনের শিক্ষক। একজন শেখায় কেমন করে উঠতে হয়, আর একজন শেখায় কেমন করে দাঁড়িয়ে থাকতে হয়। বুঝেছ? জি। কোথায় ভর্তি হতে চাইছো? যাবিতে কেমিস্ট্রি আসবে? ওটাতে? না, ওটাতে নয়। ঢাবিতে? কোনটা আসবে? বোটানি। ওকে, গুড। এটাই। ঘাস লতাপাতা নিয়ে পড়ে কি করব? তাহলে কেমিস্ট্রি। ক্ষণিকক্ষণ চুপ থেকে বললেন, না, যাবিতে পড়ার অনুমতি নেই আমার তরফ থেকে। এখন তুমি দেখো কি করবা। তোমার ইচ্ছে। একজন স্বাধীন মানুষকে তো কেউ জোর করতে পারে না। অনুমতি নেই কথাটা এত আপন লাগলো, মনে হলো আমি তার, একান্ত তার, আর আমার সকল বিষয় তার অনুমতিতেই চলে। আমি লজ্জায় বিছানায় মুখ গুজলাম। আমাকে চুপ দেখে বলল, খাবারে আর অনিয়ম হবে? হুম। আম্মুকে একবার ফোন দিও, দুশ্চিন্তায় আছে তোমাকে নিয়ে। আচ্ছা। ওকে, গুড গার্ল। রাখছি তবে। আমি চুপ করেই থাকলাম, উনিও। কিছুক্ষণ পর আবারও শুনলাম, মনিবা। ভীষণ ভীষণ সাহস নিয়ে বলে ফেললাম, আমি আপনাকে ফোন দিতে পারি মাঝে মাঝে? না। মেসেজ? না। আমি আর কিচ্ছুটি বললাম না। আমার গলা আটকে আসলো। খট করে ফোনটা কেটে গেল। আমি অনেকক্ষণ সেটা কানে নিয়ে বসে থাকলাম। না পাওয়ার মাঝে যতটুকু পেলাম ততটুকুতেই আমি খুশি। ঢাবিতে ভর্তি হয়ে উঠে গেলাম সুফিয়া কামালের গণরুমে। আমার নতুন সংসার শুরু হলো একটা বিছানা, একটা বালিশ আর একটা ছোট্ট ট্র্যাঙ্কের সাথেই। এরপর কেটে গেল কতগুলো মাস। একদিন খবর পেলাম উনি ভীষণভাবে আহত হয়েছেন। ওনার পোস্টিং তখন বান্দরবনে ছিল। পাহাড়ে ড্রাগ ডিলার আর পাহাড়ি উপজাতি সন্ত্রাসীদের সাথে তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। সেখানে কতগুলো ডিলার এজেন্ট ক্রসে মারা পড়েছে। সেই ভয়াবহ ত্রিমুখী যুদ্ধে সেনাবাহিনীর অবস্থা নাজুক হয়েছে। অনেকেই ভীষণভাবে আহত হয়েছেন। পাহাড়ি সন্ত্রাসীদের একাংশই ঘটনাস্থলে এসে আহত সেনা কর্মকর্তা সৈনিকদের নির্দয়ভাবে পাহাড় থেকে ফেলে দিয়েছে। তাদের ঘাঁটি উৎখাতের উদ্দেশ্যেই মূলত সেনাবাহিনীর এই অপারেশন ছিল। গুলিবিদ্ধ অবস্থায় উনি যখন ছিলেন, ওনাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে। একজন নাকি শহীদ হয়েছেন। কথাটা শুনে আমি থরথর করে কেঁপে উঠলাম। ওনাকে ঢাকা CMH-এ আনা হয়েছে হেলিকপ্টার যোগে, সাথে আরও গুরুতর আহতদের কয়েকজনকেও। আন্টি আঙ্কেল CMH-এ আসার পথেই আম্মুকে খোঁজ দিলেন। সে খবর পেয়ে আমি কেন যেন পাগল হয়ে গেলাম। আমার মাথায় কাজ করছিল না, কিচ্ছু ভাবতে পারছিলাম না। মাথা পুরো ফাঁকা হয়ে গেল। মনে হলো আঘাতগুলো আমার শরীরে হয়েছে। আমার সারা শরীরে ব্যথা। আমি থরথর করে কাঁপছিলাম। ইয়া আল্লাহ, এ কোন বিপদ হলো? মনে হচ্ছিল বুলেট এফার ওফার করছে আমার দেহ। আমার ছটফটানি দেখে আমার রুমমেট সানি দৌড়ে এসে আমাকে ধরল। আন্টিরা তখনও খুলনা থেকে এসে পৌঁছাননি। আমি পৌঁছে গেলাম। আমি পুরো CMH কয়েক রাউন্ড দিলাম, কিন্তু কোথাও ওনাকে খুঁজে পেলাম না। ঠিক কোন বিল্ডিংয়ে আছেন
কোন ওয়ার্ডে কিচ্ছু জানা হলো না আমার। ওনার সাথে আমার লিগ্যাল কোনো সম্পর্ক ছিল না, যার কারণে প্রাইভেসি মেনটেন করলো ওখানকার প্রোটোকল দায়িত্বরত সেনা সদস্যরা। তারা কেউ আমাকে সাহায্য করতে চাইল না। এদিকে আমি পাগল প্রায়। কোনো ডেস্কে যোগাযোগ করেও কোনো খোঁজ আমাকে জানানো হলো না। আমি হতাশ হয়ে বসে থাকলাম হাসপাতালে ওয়েটিং জোনে। মনে তখন ভীষণ ভয়। কি অবস্থা ওনার? হৃদয়টা কাঁপছে বারবার। কত যে কেঁদেছি সেটা শুধু আমিই জানি। একবার দেখতে দিল কি হয়, খোঁজটা অন্তত দিতে পারত। বাপি এলো আগে, তারপর আন্টি আঙ্কেল পৌঁছলেন। তাদের সাথে তখন আমাকেও অ্যালাউ করা হলো, তবে গুরুতর আহতদের দেখার কোনো সুযোগ নেই। আজ একটা ওটি হয়েছে এবং আগামীকাল আরও একটা ওটি। তারপর অবস্থার উন্নতি হলে তবেই দেখা পাওয়া যাবে। আমাদের অপেক্ষা করতে হবে 2 দিন। আমরা অপেক্ষারত। এর মধ্যে বিকালের দিকে সকল আহতদের রিলেটিভদের ব্রিফিং রুমে নেওয়া হলো। সেখানে লেফটেন্যান্ট নির্ঝর আমাদেরকে ব্রিফ করলেন কি ঘটেছিল। অল্প খানিকটা কথা আমার মাথায় ঢুকলো। সেনারা চারিদিক থেকে পুরো এলাকাটা কভার করে রেখেছিল। ঘাটিতে অল্প কিছু ছেলে ছোকরারা টাইপের রিপ্রেজেন্টেটিভ ছিল, যাদের কাছে তেমন কোনো ওপিনিয়ন ছিল না। আবার একটা বড় চালান এসেছিল মিয়ানমার থেকে নাফ নদীপথে। আমাদের টার্গেট ওটাই ছিল। ওদেরকে সারেন্ডার করতে বলা হয়েছিল এবং ওরা সারেন্ডার করেছিল। কিন্তু ওদের মধ্যেই উপজাতির যারা ছিল তাদের মধ্যে থেকে কেউ একজন এলাকায় তাদের আটক হওয়ার খবর ফাঁস করেছিল। এই খবর উপজাতি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আমাদের উপর আক্রমণ করে। ঢালু পথ বেয়ে নেমে আস্তে আস্তেই আটককৃতদের এবং মালামাল গাড়িতে তোলার আগেই হামলা হলো। এই তর্ককৃত আক্রমণে অনেকেই গায়ে গুলি লাগে। নিজেদেরকে কভার করার সুযোগ পাননি ওনারা। বাদ বাকি সবাই আন্ডার কভার হয়ে ওই সব সন্ত্রাসীদের সাহসের সাথে মোকাবিলা করে। ক্যাপ্টেন তারিক স্যার, সিরাজ স্যার, আনাম স্যার কয়েকজনকে জাহান্নামে পাঠিয়েছেন। আবার কয়েকজনকে পায়ে গুলি করে আটক করতেও সার্থক হয়েছিলাম, কিন্তু পরে তারা পালিয়ে যেতে সমর্থ হয়। সিরাজ স্যারের মাথায় যখন গুলি লাগলো তখন সেই ক্রিমিনালকে ডাউন করতে সমর্থ হন তারিক স্যার, কিন্তু অন্য পাশ থেকে আসা আরেকটা গুলি ওনার কাঁধের নিচে বিদ্ধ হয়। সেই মুহূর্তে প্রচুর গুলি চলছিল এবং ঝাঁকে ঝাঁকে আদিবাসী সন্ত্রাসীরা চলে এসেছিল, ঘিরে নিয়েছিল পুরো এলাকা। আমরা বাধ্য হই হেঁটে যেতে। তারিক স্যার গুলি খেয়েও অনেকটা পথ দৌড়ে এসে কভার নিয়েছিলেন, কিন্তু 2 জন অস্ত্রধারী ওনার পেছনে এসে সম্মুখের লড়াইয়ের স্যারকে তারা ছুরি দিয়ে ঘায়েল করে এবং খাদের কিনার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্যার পুরোপুরি নিচে পড়েননি, গাছের গোড়ায় বেঁধেছিলেন। এই জন্যই ওনার তখন জ্ঞান ছিল। সিরাজ স্যার সহ আরও বেশ কয়েকজন পাহাড়ের ঢালু পথে তখনও পড়েছিলেন। সেই সন্ত্রাসীরাই স্যারদের টেনে এনে খাদের মধ্যে ফেলে দেয়। আমাদের ব্যাকআপ ফোর্স ততক্ষণে হাজির হলে আমরা স্যারদেরকে উদ্ধার করতে সমর্থ হই। সিরাজ স্যারকে খুঁজে পেতে হয়। ধারণা করা হয় উনি গুলি লাগার পরপরই শাহাদাত বরণ করেছেন। আমি বিমূঢ় হয়ে পড়ে থাকি। আমি শুধু মানুষটাকে এক নজর দেখতে চাইছিলাম। বাপি কেমন শান্ত শীতল হয়ে গেছে, আমাকে এসে সান্ত্বনা দিল। আন্টি চুপচাপ আমাকে জড়িয়ে ধরে থাকলেন, উনিও কাঁদছিলেন। তারিক ভাই নাকি সেদিন খারাপ স্বপ্ন দেখেছিল, এই জন্যই আন্টিকে বলেছিলেন, আমু কিছু হলে দায়ী দাবি কিছু রেখো না, ক্ষমা করে দিও। আমার জীবন তো দেশের জন্যেই, আল্লাহর জন্য উৎসর্গ।
আমরা চুপচাপ অপেক্ষা করলাম। লেফটেন্যান্ট নির্ঝর সবার সাথেই পরিচিত হলেন। আমার পরিচয় শোনার পর বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলেন। সেটা আমি ঠিক টের পেলাম। উনি অবাক হয়ে বললেন, আমি আশা করি নাই আপনি আসবেন ভাইয়া। আমি আপনার ছোট, জানি, তবে সম্পর্কে ছোট নন। আমি ওনার কথা বুঝলাম না। কি সম্পর্ক ওনার সাথে আমার? কিভাবে বড় হলাম? আমাদেরকে বিদায় দিয়ে দেওয়া হলো। বলা হলো জ্ঞান ফিরলে হাসপাতালে থেকেই ফোন দিয়ে জানানো হবে। হাসপাতাল কম্পাউন্ডে ভিড় করার কোনো উপায় নেই। আমরা ক্যান্টিনে গিয়ে বসলাম। সেই অপেক্ষার সময় গুলো খুব বড্ড কঠিন ছিল। আমাদের সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আন্টি আঙ্কেল বাপির ফ্ল্যাটে উঠলেন। ওরা কয়েকজন মিলে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতো। সেখানে একটা এক্সট্রা রুম ছিল অভিভাবকদের জন্য। আমি প্রতিদিন সন্ধ্যায় হলে ফিরতাম, আবার সকালে চলে আসতাম। 2.5 দিনের দিন ওনার জ্ঞান আসলো, তবে দেখা করতে দেওয়া হলো না। দেখা করতে দেওয়া হলো 3য় দিন। সেই দিন বিকেলে আমাদেরকে নিয়ে যাওয়া হলো সুসজ্জিত কেবিনটাতে। বেশ কয়েকজন ডাক্তার নার্স আগে থেকেই ছিল সেখানে। আন্টি আঙ্কেল ছেলের পাশে গেলেন। আন্টিকে উনি নরম কণ্ঠে সালাম দিলেন। আন্টি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন ছেলেকে। আঙ্কেল ছেলের পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। বাপিও গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। সবাই কাঁদছে। ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল ওনাকে। ফর্সা মানুষটাকে কোনোভাবে বোঝার উপায় ছিল না উনি ফর্সা। এতটা পুড়ে গেছে ত্বক। আমি একটা নার্সের পেছনে দাঁড়িয়ে ঝাপসা চোখে ওনাকে দেখতে লাগলাম। উনি আমাকে খেয়াল করেননি, আমি বুঝলাম। অবশ্য অসুস্থ মানুষটাকে চারিদিকে চোখ তুলে তাকাতেও পারছেন না। সে পরিস্থিতিতে উনিই নেই। তবুও কথার তেজ কমেনি। স্বাভাবিকভাবেই কথা বলার চেষ্টা করছেন, বোঝাচ্ছেন কিছুটি হয়নি, উনি সুস্থ। আমি দেখছি আর ব্যান্ডেজ মোড়ানো শরীর, কাঁধ থেকে বুক ব্যান্ডেজ, যেখান থেকে সার্জারির মাধ্যমে বুলেট বের করা হয়েছে। মাথায় ব্যান্ডেজ, যেটা ফেটেছে পাহাড় থেকে পড়ে, সাথে গায়ে, হাতে পায়ে অনেক জায়গায় কেটে গেছে। সেগুলোতেও সেলাই দিয়ে ব্যান্ডেজ প্যাঁচানো। বলতে গেলে সারা দেহ ব্যান্ডেজ। আল্লাহ নিজ হাতে ওনাকে ফিরিয়ে দিয়েছেন। আমি ওনাকে দেখে সহ্য করতে পারছিলাম না, কিছুতেই না, শুধু কাঁপছিলাম। কি পরিমাণ তেজি মানুষটা একদম মিয়ে আছে, যেটা দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। কি পরিমাণ কষ্ট পাচ্ছেন সেই কষ্ট যেন আমিও অনুভব করছিলাম আর শিউরে উঠছিলাম। আমার কান্না পাচ্ছিল ভীষণ, নাকি কাঁদছিলাম জানি না। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন রুমালে চোখ নাক মুছতে মুছতে একাকার, তখন সেটা নোটিস করলেন নির্ঝর ভাইয়া। উনি আমার নাম ধরে ডাকলেন, মুনিবা আপু, এইদিকে এগিয়ে আসেন। আমি ঝাপসা চোখে তাকিয়ে দেখলাম এবার উনি আমাকে খেয়াল করলেন। কেমন করে জানি না তাকালেন। অবাক হয়েছেন কি? কেন আমার কি আসার কথা ছিল না? ওনার ওই দৃষ্টি দেখে আমি আর এগোতে পারলাম না। আরও বেশি নার্সের পেছনে সরে গেলাম। আমার ভীষণ ভীষণ অভিমান হলো। কেন ছেড়ে চলে যাচ্ছিলেন? উনি এত কিসের তাড়া? উনি জানেন না কেউ তার অপেক্ষায় আছে, থাকবে। তবে তবে কেন? উনি কোনোদিনও আমাকে বুঝতে চাননি। আমার অভিমান আকাশ ছুঁল, সাথে কান্নার বেগ বাড়ল এবং কাঁপুনিও। কান্না আটকাতেও পারছি না। অনেক কষ্টে মুখ চাপা দিয়ে ধরে কান্না আটকাচ্ছি। নার্স আপুটা আমার অবস্থা দেখে আমাকে জড়িয়ে ধরলেন। নির্ঝর ভাইয়া হাসলেন। আজ 2 দিন তো শক্ত ছিলেন, আজ কি হলো? সত্যি আমি নিজেও লজ্জিত হচ্ছি। এতগুলো মানুষের সামনে নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছি দেখে। আমি
থামতে চাইছি কিন্তু পারছিলাম না। ওনাকে অমনভাবে দেখে কেন জানি সহ্য হচ্ছিল না। এই আপু, স্যার সুস্থ হয়ে গেছে তো, এইদিকে এগিয়ে এসে দেখেন। আমি ভীষণ অপ্রস্তুত হয়ে হয়ে পড়লাম। বাপিও এগিয়ে এলো। কোনো মতে নিজেকে শান্ত করে নির্ঝর ভাইয়াকে বললাম, সরি ভাইয়া, একটু আসছি। আমি দৌড়ে বের হয়ে গেলাম। প্রায় বাপিও আসছিল, আমি নিষেধ করলাম, আসিস না, আমি ঠিক আছি। আমি দৌড়ে ওয়াশরুমে গেছি। সেখানে গিয়ে কান্নার আর বাধ মানেননি। কিভাবে সহ্য হয় নিজেকে শান্ত করার চেষ্টা করছি। অন্যরা কিভাবে সহ্য করে। কিছুক্ষণের মধ্যেই সেই নার্সটা এলো, আমাকে জড়িয়েই ধরল, প্রায় বলল, সরি আপু, স্যারের নির্দেশ, আপনি শান্ত না হওয়া অবধি জড়িয়ে ধরে রাখতে হবে। একথা শুনে আমার কান্না আরও বেড়ে গেল। হাসপাতালের বেডে শুয়েও অর্ডার করা হচ্ছে। আমি চোখ মুখে পানি দিলাম অনেকক্ষণ ধরে। অ্যানি আপু আমাকে ধরে নিয়ে গেলেন ওনার ওয়ার্ডে, বসিয়ে পানি খাওয়ালেন। তারপর দুজনে চুপচাপ এলাম তারেক ভাইয়ের কেবিনের সামনে। আমি কিভাবে যাব? কান্না লজ্জা মিলিয়ে অনুভূতি একদম ঘেটে আছে। মাথাটা ধরেছে ভীষণ। কি এক পাগলামি করলাম। ইস, যদি ভ্যানিশ হয়ে যাওয়ার জাদু জানতাম। অ্যানা আপুকে বললাম, আপনি যান, আমি আসছি। আপু ভেতরে চলে গেলে আমি কেবিনের দরজায় থাকা ছোট্ট গ্লাসটা দিয়ে ভেতরে দেখলাম। তখন ভেতরে শুধু আন্টি আর বাপি। তারেক ভাই নার্সের দিকে তাকাতেই আপু কিছু বললেন। তারেক ভাই এবার আন্টির দিকে ফিরে কিছু বললেন হয়তো। আন্টিকে দেখলাম গেটের দিকেই আছে। আমার মনে হলো ছুটে পালায়, ভব ঘুরে হয়ে যায়। এই দুনিয়া আর ভালো লাগে না। সত্যি পালাতে চাইলে কিন্তু পেছনে ফিরতেই দেখি নির্ঝর ভাইয়া। উনি আমাকে দেখে মিষ্টি করে হাসলেন। আন্টি বেরিয়ে এসেছে ততক্ষণে। আমি স্বাভাবিক হলাম। আন্টি আমাকে জড়িয়ে নিয়ে ভেতরে নিয়ে গেলেন। নির্ঝর ভাইয়াও ভেতরে এলেন। বেডের খানিকটা সামনে দাঁড়ালাম। তারেক ভাই আমাকে আজ প্রথম সালাম দিলেন। বলিষ্ঠ সে কণ্ঠস্বর, আসসালামু আলাইকুম, কেমন আছো মুনিবা? আমি কোনো মতে উত্তর করলাম, আমার দৃষ্টি অবনত। ওয়ালাইকুম আসসালাম। আন্টি বলে চললেন, আর বলো না আব্বু, তোমার অবস্থা শুনে আমার মেয়েটা পাগলের মতো অবস্থা হয়েছিল। আমার পেছনের পৌঁছানোর আগেই পৌঁছে গেছে সে। তারপর কি এক ঝামেলা। কেউ কি চেনে তাকে? কি পরিমাণ ছুটোছুটি করেছে সে আল্লাহই জানে। এসে দেখি ওয়েটিং জোনে একা বসে বসে কাঁদছে, একদম রক্তশূন্য চেহারা। আমি তো ওকে দেখেই আরেক চোট ভয় পেয়েছি। তারপর আমরা সবটা সামলেছি। অফিসারদের পরিচয় দেবার পর সরি বলেছে। আমি একবার ওনার দিকে চোখ তুলে তাকিয়েছি। তখনই দেখি উনি নির্ঝর ভাইয়ার দিকে কেমন দৃষ্টিতে তাকালেন। সাথে সাথে নির্ঝর ভাইয়ার চেহারা চেঞ্জ হয়ে গেল। নির্ঝর ভাই সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আমি ছিলাম না স্যার, সত্যি বলছি। আমি জানি না এত কাহিনী হয়েছে। আমি অনেক পরে এসে পৌঁছেছি। উনি রেগে গেলেন কি? তবে শান্ত চেহারা থেকে সেই গাম্ভীর্যমাখা চেহারায় ফেরতে গেলেন। দুপুরে খাওয়া হয়েছে তোমাদের? আমাকে বললেন নাকি আন্টিকে, জানি না। আমি আন্টির দিকে তাকালাম। আন্টি আমার দিকে। উনি আমাদের দুজনকে এক নজর দেখে এবার বাপিকে জিজ্ঞাসা করলেন, বাপি, আম্মুরা কেউ খায়নি দুপুরে? হ্যাঁ খেয়েছে তো। কি খেয়েছে? আম্মু আর মুনিবা বাটার বান খেয়েছে, সাথে কফি। উনি ভীষণ হতাশ হলেন। দুপুরের খাবার বাটার বান? আরে বাবা, এইটাই কত জোর করে খাইয়েছি মেয়েটাকে। আর তুমি? এ কেমন কথা আম্মু, তুমি বাটার বান খাও? দুপুরে ভাত না খেলে যার হয় না। আমাকে এই হাসপাতালে বেডে শুয়েও তোমাদের নিয়ে চিন্তা করতে হবে? বাপি টিটকিরি করে বলল, বুঝো না ভাইয়া, সহমরণ যাত্রা। এ উপমহাদেশ থেকে সহমরণ প্রথা উঠে গেছে।
আরও 200 বছর আগে। আর এনারা দুজন এই যুগে এসেও তোমার সাথে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। উনি রাগী চোখে তাকালেন। বাপি থেমে গেল নির্জর ভাইয়ের দিকে তাকাতেই ভাই বললেন, আমি বিষয়টা দেখছি স্যার, আপনি চিন্তা করবেন না। উনি তখন আমাদের দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বললেন, আপনারা দুজন বাইরে যেয়ে আগে আয়নায় নিজেদের চেহারা দেখবেন। চেহারা ঠিক না করে আর কেউ আমার সামনে আসবেন না। বলেই পাশ ফিরে শুয়ে পড়লেন। ব্যাপারটা তার ভালো লাগলো না মোটেও। নির্জর ভাইয়ের পেছনে পেছনে আন্টির সাথে করে বেরিয়ে আসতে গেলাম, তখনই শুনতে পেলাম, আম্মু তোমার মেয়েকে বলো আমি সুস্থ আছি, এখানে এত কষ্ট করে আসা লাগবে না, উনি যেন নিজের দিকে খেয়াল রাখেন। বুঝলাম উনি বেশ খেপেছেন। আপনি করে বলছেন, অভিমান জমেছিল আমার, আর উল্টো আমি রাগি রাগি ধমক খেয়ে ফিরে যাচ্ছি। নিজের কয়লার মতো চকচকে কপালকে এক বালতি সমবেদনা জানালাম মনে মনে। আমার অবস্থা তখন যার জন্য করি চুরি সেই বলে চোর। তারপর থেকে আমি যেন ভিআইপি হয়ে গেলাম। সবাই আসতে যেতে আমাকে সালাম দেয়। সৈনিকদের এত সম্মানের জ্বালায় আমি লজ্জায় কোথায় লুকোবো টেরই পেলাম না। সিরিয়াসলি হয়ে ফিরে সিদ্ধান্ত নিলাম আর যাব না, এত সম্মান নেওয়ার ইচ্ছে হচ্ছে না। আবার উনিও নিষেধ করেছেন, কিন্তু ওই যে মন মানল না। তারপরের দিন কিভাবে জানি চলে গেছি। কেবিনের সামনে পৌঁছে হুঁশ হলো আমি চলে এসেছি। সেই দিন ভেতরে গেলাম না। এরপরের 2 দিনও আমি গেলাম, কিন্তু ওনার কেবিনে আর যাইনি। বাইরে থেকে দেখে ফিরে এসেছি। আন্টির সাথে দেখা হতো, বাপির সাথেও, কিন্তু ভেতর যাওয়ার সাহস হয়নি। কারণ আমার চেহারা তখনও ঠিক করতে পারিনি। খেতে পারি না আমি, জোর করলে কি খাওয়া যায়। সেদিনও কেবিনের বাইরে ওয়েটিং জোনে পেতে রাখা চেয়ারে বসেছিলাম। দেখে উনি বের হয়ে এলেন নিজের পায়ে। আমি বুঝলাম আমার উল্টো ঘুরে দৌড় দেওয়া উচিত, কিন্তু দৌড় আর দিতে পারলাম না। ওনার নিষেধ শুনিনি। আমি উঠে দাঁড়িয়ে সালাম দিলাম। উনি চুপচাপ আমার 2 চেয়ার পরে বসলেন। আমি দাঁড়িয়েছিলাম। উনি ইশারা করলেন, বসো। ওনার দৃষ্টি সামনের দিকে। বললেন, আন্টি আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। গত 1 সপ্তাহ ধরে তো এখানেই থাকা হচ্ছে, তাহলে পড়াশোনা ভালো হয় কি করে? আমাকে চুপ দেখে বললেন, মুনিবা, আমাদের জীবনটা এমনই, যে কোনো সময় কাফিনে মুড়িয়ে পতাকায় জড়িয়ে আমাদের লাশটা ফিরবে বাড়িতে। মেনে নিতে পারবে তখন? আমার হৃদয়টা কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার মানে এগুলো বলতে উনি এসেছেন? মানুষটা সবসময় সরাসরি কথা বলে। আমি শান্ত কণ্ঠে বললাম, আমাদের জীবন মরণ সবটাই খোদা তাআলার হাতে। আমরা কেউ জানি না কতদিন বাঁচব, তবে যে কদিনই বাঁচব সেই কয়দিন। গলাটা ধরে এলো আমার। আমি চুপ হয়ে গেলাম। ঠোঁট আঙুল দিয়ে আড়াল করে হাসলেন যেন। কাঠিন্য তোমার মতো পছন্দের সামগ্রিক জীবন চাও, অপেক্ষার জীবন। এই যে এখন সামান্য আঘাতে পাগল হয়ে যাচ্ছ, তখন যে দিশেহারা হয়ে যাবে না, সে গ্যারেন্টি কোথায়? মানুষটা শুধু হেয়ালি। আমার অভিমান দানা বাঁধতে থাকলো। আপনি দিশেহারা হবার মতো অবস্থায় রাখেননি আমাকে। যেভাবে ট্রেনিং দিয়েছেন এতগুলো বছর, আপনি পরীক্ষা নিয়ে দেখতে পারেন। আমি একদম ফিট আছি। আর আমার কাছে অপেক্ষাই জীবন। জীবন মানেই অপেক্ষা। অতি দুঃখের সাথে জানাচ্ছি, তুমি এবারের পরীক্ষায় ফেল করেছো। আমি তীব্র অভিমান নিয়ে বললাম, না, ফেল করিনি। উনি এবার আমার দিকে এক পলক তাকালেন। বিদ্রোহী হয়ে উঠছো বেশ। আমি কথা বললাম না। উনি বলে চললেন, হিউম্যান সাইকোলজি সম্পর্কে তোমার ধারণা আছে? মানুষ যখন কিছু পায় না তখন সামান্য পেলে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু যখন পেতে শুরু করে এবং পেতেই থাকে তখন আরও বেশি পেতে চায়। পেতে পেতে একসময় লোভী হয়ে ওঠে। সেই চাহিদা কখনো শেষ হয় না। আমি তোমাকে সময় দিতে পারবো না মোটেও। কখনো বা কোনো খবর পাবে না আমার, তখন হাজারটা অভিমান থাকবে,
কেন থাকছি না, কেন এত অল্প সময় দিই। তখন হাজার অভাব অভিযোগের মাঝেও আমি শুধু একজনকেই চাইব। খানিকটা হেসে বলে ওঠে, ভেবে বলছো তো? হুম। মুনিবা, আমাদের জীবন দেশের জন্য, রবের জন্য উৎসর্গকৃত। তুমি কিন্তু লিস্টে অনেক পরে আছো। অন্য স্বাভাবিক মানুষের সাথে জীবন কাটালে লিস্টের একদম উপরে তোমার জায়গা হতো। যে লিস্টের উপরে থাকা তাকে কখনো ফার্স্ট পজিশন দখল নেওয়ার চিন্তা করা লাগে না। এতটা কনফিডেন্ট। আমি পাশ ফিরে হাসলাম। এখন কি আমাদের সাথে খুলনা ফেরার কোনো সুযোগ আছে? মাথা নাড়লাম আমি। আছে। কিভাবে? সামনে সেমিস্টার ফাইনাল, এখন তো নিয়মিত ক্লাস, সিটি চলার কথা। বাপি তো তাই চলেছে দেখছি। সারা বছর খুব মনোযোগের সহিত ক্লাস পরীক্ষা দিয়েছি, কিছুদিন বন্ধ দিলে কিচ্ছুটি হবে না। এটা কি ডিপার্টমেন্টের ঘোষণা নাকি তোমার কথা? আমি আপনাদের সাথেই যাচ্ছি, আমার ক্লাস পরীক্ষা লাগবে না। আবারও থমকে তাকালেন উনি। এই বিদ্রোহী চেতনা কি কোনোভাবে আম্মুর থেকে পেয়েছো? তখনই একজন ঊর্ধ্বতন সেনা অফিসার এলেন। উনি সাথে সাথে উঠে স্যালুট দিলেন। আমিও দূরে দাঁড়ালাম। ইয়াং ম্যান, আমাদের গর্ব। কী অবস্থা তোমার বলো? একদম ফিট স্যার। গুড। আমার দিকে তাকিয়ে শুধালেন, ওয়াইফ? নো স্যার, উঠবি। স্যার আমার দিকে মিষ্টি করে হাসলেন। আমাকে জিজ্ঞেস করলেন, মিস মুনিবা মুবাশশরীরা? স্যার, মুনিবা আহমেদ তারিক আমার ভীষণ প্রিয় একজন ছাত্র। ভীষণ চৌকস আর বুদ্ধিমান একটা ছেলে। এমন মেধাকে নার্চার করতে হয়। দেশের জন্য একটা খাঁটি সম্পদ সে। এমন একটা সম্পদকে আগলে রাখতে হয়। আমি আশা রাখছি তুমি সেটা পারবে। কি পারবে না? আমি উত্তর করলাম, ইয়েস স্যার। দ্যাটস লাইক এ গুড গার্ল। ওনারা দুজন ভেতরে চলে গেলেন। আমিও চুপচাপ দাঁড়িয়ে থাকলাম বাইরে। আমার কানে ভাসছে, উঠবি। কবে আমি তার উঠবি হলাম? নাকি এতগুলো বছর ধরেই আমি তার উঠবিই ছিলাম? আমার ভীষণ ভালো লাগলো ওনার স্পষ্ট কথা।
উনি বেশ কিছুদিন ছুটি পেলেন। সুস্থ হলে কর্মস্থলে ফিরতে হবে। হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হলো। আন্টি আঙ্কেল ওনাদের নিজস্ব প্রাইভেট কার নিয়ে এসেছিলেন। আমিও সেটাতেই তাদের সাথে যোগ দিলাম। বলতে গেলে বাধ্য হলাম। আমি অবশ্য ট্রেনে যেতে চেয়েছিলাম, কিন্তু ওনার কঠোর নিষেধ, একা যাওয়া অনুমতি নেই। উনি আমাকে একা ছাড়তো না, এটা আমিও জানতাম। এতগুলো দিন ঢাকা টু খুলনা আসা যাওয়া করেছি, কখনো একা আসার অনুমতি দেননি। আর আব্বুও কখনো আমাকে একা ছাড়েননি। আম্মুর সাথে তার যোগাযোগ ছিল। আম্মুই বলতেন, ছেলেটা টেনশন করে তোকে নিয়ে। আর তাই উনি আন্টিকে বললেন, আম্মু তোমার মেয়েকে সাথে নাও, ওনার সাথে জার্নি করব। ভাবতেই হৃদয়টা কেঁপে কেঁপে উঠছিল। এতটা মুখোমুখি আমরা কোনোদিনই হইনি, এতটা সময় একসাথে এক গাড়িতে। ভাবতেই অন্তর ইয়া আল্লাহ বলে চিক্কুর দিচ্ছিল। আমি পালাতে চাইছিলাম, পারবো না, কেমনে সম্ভব। কিন্তু আমি পড়েছিলাম আটকা। চাইলেও যেটা থামাতে পারবো না। নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় রত ছিলাম। বুঝ দিলাম আন্টি আঙ্কেল সবাই থাকবেন। উনি সবাইকে বিদায় জানিয়েছিলেন। ওনাদের মধ্যে একটা ব্যাপার দেখলাম, ওনারা কখনো ইনফর্মাল কথাবার্তা বলে না। যা বলে সবটাই ফর্মাল আর মার্জিত। শুধু নির্ঝর ভাইকে দেখলাম একটু ক্লোজ এবং মাঝে মাঝে সাহস করে একটা দুটো ইনফর্মাল কথাবার্তা বলে ফেলেন। উনি হতাশ কণ্ঠে তারেক ভাইকে বললেন, এরপর থেকে আপনাকে আর জীবিত দেখতে পারবো না স্যার, এইটা ভেবে খারাপ লাগছে। আমি কথাটা ধরতে পারলাম না, মুখ ফসকে বলেই ফেললাম, কেন? নির্ঝর ভাই মুখ টিপে হাসলেন আর বললেন, স্যার বিবাহিত হয়ে যাবেন কিনা তাই। আমি পড়লাম ভীষণ লজ্জায়। সাথে সাথে উল্টো হেঁটে আন্টির পেছনে গিয়ে দাঁড়ালাম। তারা হাসতে হাসতে কথা চালিয়ে গেল। আমি আন্টির পেছন থেকে একবার উকি দিলাম। উনি জলে চোখে আমার দিকে তাকিয়েই ছিলেন। আমি আবারও লজ্জায় লুকিয়ে পড়লাম। বাপি ড্রাইভ করলো আর আমরা তিনজন পেছনে বসলাম। আন্টি আঙ্কেল মাঝারি গড়নের হলেও আমি ছিলাম চিপকুশ, যার কারণে তিনজন বসতে সমস্যা হলো না। আমি পড়ে থাকলাম আমার আন্টির কোলের ভেতরে, যে সত্যিকার অর্থেই আমার আরেকটা মা ছিল ছোটবেলা থেকেই। বাপি টিটকিরি করে বলল, মনিবা তুই চলছিস কেমনে? বাতাসে উড়াই নিয়ে যাই না তোকে ভাইয়ের পাশে একটুও মানাবে না। আমার ইচ্ছে হলো গাধাটাকে কয়েকটা দিই। সে থামলো না। আমি মাঝে মাঝে আন্টিকে ডেকে বিচার দিতে থাকলাম। আঙ্কেল আর ওনাকে দেখলাম সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। দুজনেই বড্ড গম্ভীর। আর এদিকে আমাদের দুজনের নটখট চলতেই থাকলো। যখন বাপি বেশি বলে ফেললো, উনি মাথা উঁচু করে বাপি থেকে চোখ গরম করে বললেন, বিহেভ। বাপি থেমে গেল। এই দৃশ্য পেছন থেকে দেখে আমার চোখে ভাসলো সেই দিন, ক্লাস 2তে পড়ার সময়কাল। প্রথম যেই দিন আমাকে রক্তচক্ষু দৃষ্টি দিয়েছিলেন উনি। জীবন কোথা থেকে আমাদের কোথায় নিয়ে যায়। যে মানুষটাকে আমার বিরক্ত লাগতো, সেই মানুষটা এখন আমার সবচেয়ে আপন হতে চলেছে। আমার ভাবনায় ঘুড়ি বাতাসে উঠতে থাকলো। সেই প্রাইভেট কারের জানলা বেয়ে ওই আকাশে উড়ন্ত মেঘের ফেলাই থাকে। সে ছিল লাজুকলতায় মোড়ানো এক অভ্যাস। একটু তাকাই, একটু চোখ ফেরাই, পরক্ষণেই আবারও দেখার স্বাদ জাগে। সারা রাস্তায় চোখ বন্ধ থাকলেও উনি হঠাৎ মাঝে মাঝে এক দুবার লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিলেন। যদিও সে দৃষ্টি ছিল পরিমিত, একদম হাতে গোনা। কখনো গাড়ি হার্ড ব্রেক করলে কিংবা কোনো বড় গাড়ি পাশ দিয়ে খুব জোরে গেলে উনি চোখ খুলেই আগে গ্লাসে দেখছিলেন। সতর্কতার দৃষ্টি, সেটা কি আমাকে নাকি সবাইকে? আমার সাথে চোখ মেলাতেই নামিয়ে নিচ্ছিলেন দুইজনই। ওইটুকু দৃষ্টি আমাকে নাজুক করে দিচ্ছিল। আমি ভীষণভাবে মিস করলাম প্রাইভেট কারের সামনে আর পেছনের সিটের মধ্যে পর্দা দেওয়া থাকলে ভালো হতো। জার্নিতে একটু কষ্ট হতো না আমার। ওনার সামান্য ওই দৃষ্টি আর যেন আমার শরীরে বাড়িতে কাটা দিচ্ছিল বারবার। সেই দৃষ্টিকে কি বলে? তখন আমি দৃষ্টি বিশ্লেষণ করছিলাম। মনোহরি হৃদয় স্পর্শী দেখে সবার মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে। সবার অফার করে দিয়ে যাই সব কিছু। জামাই চলে এলো যে
উনি হঠাৎ আন্টি আমার পাশ থেকে খেয়াল উঠে চলে করছিলেন গেলেন। সব ঠিক আছে ডাইনিংয়ে কিনা, গিয়ে নাকি জিজ্ঞেস করলেন এমনি স্বাভাবিক দৃষ্টি। আব্বা, অথচ আমি কেন কোনো সমস্যা? স্বাভাবিক ছিলাম না সারা ইউনিট থেকে রাস্তা। কল এসেছে, ফিরতে আমার বলেছে। মনে হলো ওনাদের আমি সাথে রুমে আসায় বসে এটা ঠিক শুনে হয়নি, আমার আলাদা জান আসলেই যায় বরং যায়। ভালো ছিল। কি বলে, এমন ভয়ঙ্কর দৃষ্টি এবার মুখোমুখি আমার হতে হার্ট অ্যাটাক চাই হবে কয়জন। নিশ্চিত। পুরোটা আমার দম জার্নিতে বন্ধ আমি হয়ে এলো। বাতাসে ভেসে থাকলাম। নিঃশ্বাস নিতে ভুলে জীবনের গেলাম। সবচেয়ে স্মরণীয় জার্নি উনি ছিল সেই এটা। গাম্ভীর্য মাখা চেহারা নিয়ে সেবার আমার রুমের বাসায় দরজার সামনে ফিরে এসে আমাকে দেখি দাঁড়াতে আমার আম্মু এক পাগল এক হয়ে করে গেলেন। সবাই আমি রুম নাকি থেকে আরো বেরিয়ে বেশি গেল। চিকনা হয়ে গেছি। উনি আন্টিকে বললেন, হলে খাওয়া আসছি দাওয়া আম্মু, করি এক না, মিনিট। কিভাবে করতাম? ওনার আমার মুখ গত ভঙ্গি কয়েক দেখেই আমার কান্না ভারী আসলো। ওজন আর ঝরে মানে গেছে আর্জেন্ট কল কয়েক এসেছে কেজি। নিশ্চিত। সেই দিন সকালে ফিরতে বলেছে উনাকে। উনি ভেতরে মুহাইমিনকে ঢুকলেন না, কুটোকুটি তখন করে রেডি রেডি আপু আমার করাচ্ছি। পাশে বসেছিল। ওর উনি স্কুলে দেরি বললেন, হয়ে যাচ্ছে। আপু, বাসায় এক মিনিট, থাকলে আবু ইস মুহাইমিনের আর্জেন্ট। সকল দায়িত্ব আমার আমি কাঁধেই এবার থাকে। একেবারেই ভেঙে ও চুরে গেটে গেলাম। দাঁড়িয়ে এত আমি আর্জেন্ট দৌড়ে ব্যাপারটা এসেছি কি? টিফিন বক্সটা আমার দিতে। ভেঙে চুরে অমনি কান্না দেখি পেল। মুহাইমিনের সাথে কষ্টের হৃদয়টা উনিও ফেটে দাঁড়িয়ে। চৌচির হয়ে গেল। আমি ইয়া আল্লাহ বলে মনটা দ্রুত মানবো না বক্সটা মানবো না রেখে বলে উল্টো বিদ্রোহ করে দৌড়ে উঠলো। রুমে চলে এসেছি। অন্তরাত্মা সব চিৎকার আমার শুরু করে মাথায় দিয়েছে। ওড়নাও ছিল না তখন। তখনই মন আবার বলল, চুলগুলোও এটা খোলা বললেই ছিল। উনি বলবেন আমি দৌড়ে আমি রুমে আবারও এসে ফেল করেছি। বালিশের নিচে মাথা ঠেকে বহু কষ্টে কান্না আটকে আসার আছি। হয়ে বাঁধবো পড়ে না, উনি থাকলাম। যাই বলুক সব এটা মেনে কোন কাজ হলো? নিতে প্রস্তুত। ভীষণ কেমন লাগছে। বিদায় জানাতে হলেও হাসি মুখেই লজ্জা জানাবো। খারাপ লাগা একসাথে। উনিও উনারই, আমি বুঝলাম আমিও উনারই আমার স্ত্রী। পাশে কেউ বসেছে, উনার মতোই আমার কমপ্লিট পিঠে হবো হাত দিল। আমি ইনশাল্লাহ। সাথে সাথে বালিশ কান্না সরিয়ে করছি দেখি আর আন্টি। মনকে বলছি, আন্টি হাসছে। বোঝাচ্ছি কি এগুলো। হয়েছে? শুধু এমন ভয় করে দৌড়ে হচ্ছে এলি কেন? উনি মোটেও আমি সুস্থ হন চুপ না। হয়ে ওনার পেটে কিভাবে জড়িয়ে ফিরবেন, গুজে কি থাকলাম। করবেন? আন্টি আমি লজ্জা ওনার দিলেন। ক্ষতগুলোও দেখতে পেলাম ওর না। এই বিশাল লম্বা চুল দেখে আমার এমন কপাল, ক্যাপ্টেনের হুঁশ একবার উড়ে চোখের গেছে। দেখা হলো আমি না উঠে চলে মানুষটাকে। যেতে নিলে বলল, আকত না হতেই আরে এ কেমন চলিস বিচ্ছেদ। তোর সাথেই তো কি কথা বলতে কঠিন আসলাম। জীবন। মনকে মেয়ের শক্ত জামাই করছি। বাইরে এই বসে জীবন আছে। আমি নিজেকে বরণ করেছি। তখন আমি আম্মু এলেন ওনার রুমে। অর্ধাঙ্গিনী। আন্টি আর বললেন, এভাবে সুফিয়া, কাটবে আমার মেয়ের সারা জামাই জীবন। বাইরে বসে আছে, আমাকে মেয়েকে ওনার নিজে হিম্মত নিয়ে হতে যেতে হবে। চাই। কি বলো? কখনোই ওনার আম্মু প্রতিবন্ধী হাসলেন। আমার আবার চোখ কি? ছলছল হলো। মেয়ে তো কিন্তু তোমারই কণ্ঠ ছিল না। রিনি এতগুলো আপু বের বছর। হয়ে গেলেন। কিন্তু দেখেছো আমিও কি বিছানা থেকে অবস্থা নেমে করেছে পড়েছি। নিজের। ওনার সামনে ভেবেছিলাম এগিয়ে এসে কয়েকদিন খাইয়ে অন্তরে দাইয়ে মোটা কান্না তাজা আমার করিয়ে সকল লজ্জা নিয়ে চলে গেছে। আমি না, বাস্তবে বিয়ের দাঁড়িয়ে বাতাস আছি। গায়ে লাগবে, উনি এমনি গেটটা মোটা আটকে হবে। দিলেন। তারপর তোমার সিরিয়াস জামাইয়ের ভঙ্গিতে হাতে পাঞ্জাবির পড়লে কোটটা সব খুলে ঠিক সোফায় হয়ে যাবে। ফেললেন। আমি আমি আর ওনার বসে কর্মকাণ্ড থাকতে দেখছি পারলাম না। আর একটু উঠে পাশে রান্নাঘরে এসে চলে দাঁড়ালাম। এলাম। ওনার বড়দের কষ্ট কথার হচ্ছে মাঝে কি, আমার কি? বুকের ক্ষততে বাইরে কেন রুমে যে আম্মুর এত সাথে টাইট আঙ্কেল আর সেরেমনি উনি কথা করেছেন উনি, বলছেন। আর জিজ্ঞাসা ভেতরের করবো কি রুমে আম্মুরা আবার দুজন। এই আমি মোটা চুপচাপ কোটিটা দুপাশে কেন করতে তাকাচ্ছি। হবে? তাকিয়ে টি শার্ট পরে দেখছি এবারে বিয়ে আমার করতে আসলেও সময় ফুরিয়ে আমি এসেছে। কিছু বলতাম আমি না। এখন কান্নায় অন্য কণ্ঠ ঘরের হয়ে গেছে। বাসিন্দা হব। তবুও কোনো মতে এইবারই জিজ্ঞাসা এই করলাম, ঘর কোনো কয়দিনের? সমস্যা? আমার ওই অনুভূতিগুলো কেমন কেমন ওই বড় খাপছাড়া বড় হতে চোখের থাকলো। পাপড়ি জোড়া তুলে আমি পারবো না। আমার দিকে তাকালেন, ওনার সামনে মাথা যেতে ঝাঁকালেন অসম্ভব। শান্ত কেন ভঙ্গিতে। নেই? আমি ওনার দিকে রান্নাঘরের জিজ্ঞাসা দরজায় দৃষ্টিতে দাঁড়িয়ে তাকিয়ে আমি থাকলাম। বিশাল এক সত্য আবিষ্কার উত্তরের করলাম। আশায় আর সেটা ওনার হলো চোখ ছিল এই ছলছল জীবন মাত্র করছে। না, কয়েকদিনের। বুঝতে পারলাম না ওনার দেখতে চোখ দেখতে কি লাল। কুয়াশাটা তাই তো বছর আমার কয়েকটা অন্তর কেঁপে 21টা উঠল। বছর কেটে গেল। আমি আবারও আমি চোখের দিকে কবে তাকালাম। উনি কবে বললেন, এত বড় হলাম? ইয়া সেদিন ইজ না আমরা ভেরি দুজনেই ছোট ছিলাম। কনফিউশনাল হুটোপুটি ইজ এ ছুটোছুটি ম্যাটার করেই কেটে গেল অফ 21টা দ্য হার্ট বছর। বলে হুট আমাকে আগলে নিলেন শক্ত করে। আমি স্তব্ধ হয়ে গেলাম খানিকক্ষণ, অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকলাম। তারপর তারপর কি হলো কি জানি, আমি খুব করে কান্না শুরু করে দিলাম। আমার অন্তর আগে থেকে কাঁদছিল। উনি আগলে নেওয়াতে কান্না আর বাধা মানল না। কাঁপতে 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 লাগলাম। আমি একেবারে চুরমার হলাম। আমার কান্নার বেগ যতটা বাড়ছে উনি ঠিক ততটাই শক্ত করে আমাকে আঁকড়ে নিচ্ছেন। ভেঙে চুরে যাচ্ছে আমার হৃদয়ের প্রকট জমে থাকা অভিমান, কষ্ট, ক্ষোভ। সকল অভিযোগ কান্না ঝরে ঝরে পড়ছে, ধীরে ধীরে বাষ্পীভূত হচ্ছে। এত বছরের অপেক্ষার প্রহরগুলো আর আমি অঝোর ধারায় ভিজিয়ে দিচ্ছি ওনার বুক। আমার জানি না কি হচ্ছিল, শুধু কাঁদছিলাম। আমার এত কান্না কোথায় লুকিয়েছিল? হৃদয়ের কোনো প্রকটে? সারা জনমের কান্না যেন কাঁদলাম আমি। উনি কিচ্ছুটি বললেন না, শুধু আঁকড়ে ধরে থাকলেন আমাকে শক্তভাবে, আরও শক্তভাবে। মনে হচ্ছিল আমি গুঁড়ো হয়ে মিশে যাচ্ছি তার সাথে। আমি যখন শান্ত হলাম, ঠিক কত মিনিট পরে নাকি ঘন্টা, উনি তারও অনেক পরে আমাকে ছাড়লেন। এবার আমার মুখটা তুলে চোখগুলো মুছিয়ে দিলেন গভীর মমতায়। তারপর বেশ খানিকক্ষণ, অনেকটা সময় পর উনি আমার কানের কাছে বললেন, মেহবুব, আমার মেহবুব, ওয়েলকাম টু মাই লাইফ মেহবুব। আমি চোখ বন্ধ করে নাজুক হয়ে পড়ে থাকলাম। তখনও আমি সেই দিন আরও একটা বড় সত্য আবিষ্কার করলাম। কংক্রিটের দেওয়ালের ওপরে থাকা আহমেদ
আল তারিককে। আসলে সে কংক্রিট আবরণে থাকা নরম তুলতুলে এক সত্তা। সেই ছিল প্রয়োজনে বজ্রের মতো কঠোর আর প্রয়োজনের কুসুমের মতো কোমল। মন বলল আমি তাকে পেয়েছি, পুরোপুরিভাবেই পেয়েছি। আমি তাকে আরও অনেক আগেই পেয়েছি, শুধু বৈধতার কাগজ ছিল না, তাই ধরা দেয়নি। না কথায় না ব্যবহারে। কিছু বিষয় থাকে মনের অতি সঙ্গোপনে। ওনার কাছে আমিও ছিলাম ঠিক তেমনই। দরজায় এর মধ্যে টোকা পড়েছে কয়েকবার। উনি আমাকে ছেড়ে কোটিটি বা হাতের ওপর ভাঁজ করে নিয়ে গেট খুলে গটগট পায়ে বের হয়ে গেলেন। রিনি আপু দৌড়ে এলো। কি বলল? ফিরে যেতে হবে। আমি চুপচাপ চোখ মুছে মাথা ঝাঁকালাম। না, আমার অবস্থা দেখে উনি আর কোনো প্রশ্ন করলেন না। সবাই একদম মুহূর্তের মধ্যেই স্বাভাবিক হয়ে গেল। পুরো পরিবেশ ঠিক হয়ে গেল, সবার গুঞ্জন থেমে গেল। জামাই ফিরে যাচ্ছে না, এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে? তবে সবাই কেমন মিটিমিটি হাসছিল। রিনি আপু আমাকে নিয়ে ফিসফিসিয়ে বললেন, এইদিকে আয়, তোর মেকআপ নষ্ট হয়েছে, কাঁদছিলিস খুব। আমি তখন বুঝলাম সবার হাসির কারণ। সিরিয়াসলি? তখন আমার এত লজ্জা লাগছিল, আমার ইচ্ছে হচ্ছিল মাটিটা দুই ভাগ হয়ে যাক, আমি নেমে যাই। উফ! দুই পরিবার মিলে আমি একমাত্র মেয়ে, এই জন্য আমার আদর সবসময় বেশিই ছিল। আপুর কলিজা ছিলাম আমি। আমি রাগ করে খাওয়া বন্ধ করলে আমার আব্বুও খাওয়া বন্ধ করে দিত। আমার সেই বড্ড আদরের বাপ, আমি তাকে ছেড়ে কিভাবে যাব? এই ঘর, এই পরিচয়, এই মা, সব ছেড়ে আমি রওনা দিচ্ছি আরেক ঠিকানা, পরিচয় বরণ করতে। আব্বু আমাকে যখন ওনার হাতে তুলে দিচ্ছিল, আমি দেখছিলাম ওনার হাত কাঁপছিল, আব্বু কাঁদছিল। আমার বোকা মেয়েটা এত কিছু বোঝে না বাবা, ওকে বুঝিয়ে রাখতে হয়। আমার কলিজার টুকরা, আমার মুনিবা, আমার বড় সন্তান। আল্লাহর রহমত হয়ে ও এসেছিল বাবা আমার জীবনে। এই এইটুকু সময় থেকে ওকে কত যত্নে বড় করেছি বাবা। যদি তোমার কখনো মনে হয় ও তোমার কাছে অসহ্য, কিংবা তোমার আর ভালো লাগছে না, তখন তুমি আমার মেয়ে আমাকে ফিরিয়ে দিও। কখনো ভুলেও আঘাত করো না বাবা, না কথা দিয়ে না হাত দিয়ে। আমার অতি যত্নের রাজকন্যা। শক্ত কঠিন ওনাকেও দেখলাম নড়বড়ে, চোখ লাল। আব্বুর হাতের উপর হাত রেখে সে বলল, আব্বু, আপনি আমাকে যে আমানত দিলেন, সে আমানতের যথাযথ মূল্যায়ন, সম্মান বজায় রাখবো ইনশাল্লাহ। আমি ওয়াদা করছি আব্বু, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত এই আমানতকে আগলে রাখবো। আমি বা আমরা যদি কখনো কোনো ভুল করি, আমরা গুরুজন আমাদের শুধরে দিবেন। কখনো আমার ওপর থেকে বিশ্বাস হারাবেন না আব্বু। আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আপনাদের দোয়াই আমাদের সবচেয়ে বড় পাথেয়। আমরা যেন দেশ ও জাতির জন্য সবসময় বরকতময় হতে পারি। আকত বাড়িতে হলেও অতিথির আপ্যায়নের ব্যবস্থা করা হলো বাসার পাশের কমিউনিটি সেন্টারে। আকত শেষে আমন্ত্রিত অতিথিরা সবাই সেখানেই চলে গেল। আমাদের বিয়েতে কোনো ওয়েডিং ফটোশ্যুট হলো না, ওনার কঠোর নিষেধ। উনি এগুলো পছন্দই করেন না। ছোটো খালা শাশুড়ি বললেন, তোরা ভবিষ্যতের জন্য কোনো অ্যালবাম রাখবি না, মানুষ তো স্মৃতি জমায়, পরে দেখবে বলে। ওনার কাটকাট উত্তর, আমি ওর অ্যালবাম, ও আমার স্মৃতি। দেখতে ইচ্ছে হলে দুজন দুজনকে দেখব আর অতীত মনে করব। বাচ্চাদের বসে বসে আমাদের বিয়ের গল্প শোনাবো, ওরা মন দিয়ে আঁকবে সে ছবি, ব্যাস হয়ে গেল। বাপি আম্মুর অনেক কাছের একজন, সে আম্মুকে জিজ্ঞাসা করলো, আন্টি, আপনার শুধু একটা মেয়ে কেন? আর একটা দুটো হলে আমার কষ্ট কমে যেত। এই যুগে মেয়ে খুঁজে পাওয়া যে কি কষ্ট। আমার শাশুড়ি ওর পিঠ চাপড়ে বললেন, কেন বাবা, তুমি কি মেয়ে খুঁজছো? তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না, সে দায়িত্ব আমার। দেখছো না, তোমার বড় ভাইও দায়িত্বটাও আমার ছিল। হ্যাঁ, ভাই কত দায়িত্ব তোমার ওপর দিয়েছিল আমার জানা আছে। একটা বাচ্চা মেয়েকে নিজে পছন্দ করে ঘোষণা দিয়ে রেখেছিল, দেখে রেখো। আমিও কেন একটা বাচ্চা পাইলাম না? ইস! তারপর মুহাইমিনের পিঠ চাপড় দিয়ে বলল, ওই ব্যাটা
তুই মাইয়া হইবার পারলি না? তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোরে একটুও ভালো লাগছে না মনিবা ভাবি। শেষ শব্দটা কেমন কৌতুক করে বলল। সবাইকে বিদায় দিয়ে আমার ছোট্ট মুহাইমিনকে সাথে নিয়ে গাড়িতে উঠল। মুহাইমিনের সাথে বাপির ভাব সবচেয়ে বেশি। সারাদিন ভাইয়া ভাইয়া বলে ফেনা তোলে। উনি চুপচাপ গম্ভীর, এই জন্য বাচ্চাদের সাথে উনার ভাব তেমন জমে না। আমি নিজেই এখানেও যে ব্যক্তির সাথে ভাব জমাতে পারিনি, বাচ্চাটা কেমন পারবে? বিয়ের পর আন্টি আম্মু হয়ে গেল। আমাকে আম্মুই নিয়ে আসলো। উনি কোথায় জানি না, গাড়িতে ওনাকে দেখলাম না। আমাকে রেখে আগে আগে চলে গেছে, কেন জানি না। প্রাইভেটে ওঠার পর আম্মু বলল, আব্বু মানে শ্বশুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এই জন্য উনি আব্বুকে হাসপাতালে নিয়ে গেছেন, আন্টিকে দায়িত্ব দিয়ে গেছেন। সন্ধ্যার সময় যখন প্রাইভেট কারটা সেই স্বপ্নের রাস্তায় ঢুকলো, আমি অবাক হয়ে চেয়ে দেখলাম পুরোটা রাস্তা জুড়ে লাইটিং। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার স্বপ্নের রাস্তাটা ঠিক এমনই ছিল। সেই চিরচেনা রাস্তা, আমার আমার জীবনের রাস্তা, যেই রাস্তায় আমি হেঁটে গেছি উদার উদ্দেশ্যহীনভাবে শত শত বছর ধরে, কত শতবার। যে রাস্তায় এসে থমকে গেছে আমার সকল চেতনা, বিচার বিবেচনা। আমি শুধু জানতাম আমাকে এই পথ ধরেই হাঁটতে হবে, তাই হেঁটে গেছি অবিরত। প্রাইভেট কার থেকে নামতে গেলেই উনি কোথা থেকে উদয় হলেন, সামনে এসে হাত বাড়িয়ে দিলেন। সবাই চিৎকার দিয়ে বলল, ভাই কোলে নেন। আমি তাকিয়ে দেখলাম আমার স্বপ্নের পুরুষ, এই যে এক অন্য মানুষ, পাঞ্জাবিতে কি দারুণ লাগছে তাকে। আমার তাকিয়ে থাকতেই ইচ্ছে হলো। যে পিপাসা আমার মেটেনি কবুও, সে রূপে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। লোকটা এত সুন্দর কেন? উফ, ছেলেদের একটু কম সুন্দর হতে হয়, কিন্তু উনি অসম্ভব সুন্দর। এই জন্যেই সবাই তাকে দেখতে থাকে বারবার। উনি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, ওই বড় বড় চোখ জোড়া দৃষ্টি কি ভয়ানক, মারাত্মক? সিরিয়াসলি? সেটা দৃষ্টি নয়, যেন গুলি। পাপড়ি দুটো আগে আস্তে করে তোলেন, যেন গুলি তাকে তাক করছেন। তারপর ঠাস করে তাকান, একদম বুলেট এসে বিদ্ধ হয় অন্তরে। আমি বারবার বিদ্ধ হই সেই বুলেটে। আমার ইচ্ছে করে চোখ জোড়া হাত দিয়ে ঢেকে রাখি। আমি কখনো সেই চোখ তাকাতে পারি না। উনি আবারও ইশারায় অনুমতি চাইলেন। আমি ভীষণ লজ্জা লাগলো। চোখ জোড়া নামিয়ে নিলাম। এখানে কত বড় মানুষ আছে, আমি আস্তে করে বললাম। এখানে আম্মু, খালা, মামারা সবাই আছে। উনি বুঝলেন, তাই আর জোর করলেন না, হাত ধরে স্বাভাবিকভাবেই নামালেন। আমি নেমে সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম। দোতলা বাড়িটা আগাগোড়া লাইটিং করা, এই ভর সন্ধ্যাবেলায় সেটা দেখতে অপূর্ব লাগছে। আমার মানসপটে এঁকে গেল এ কোন অনবদ্য ছবি। আমি মুগ্ধ হয়ে তাকিয়েই থাকলাম। আমি মুগ্ধ হয়ে জীবন দেখতে লাগলাম। আমার জীবন আমাকে কি কি দিচ্ছে সেটা। পাশের জন বুঝলো কি আমার স্তব্ধ হয়ে যাওয়া রূপ। সে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার স্বপ্নের বাড়ি দেখতে স্বপ্নের মতোই হয়েছে। ও সরি, কলিজার টুকরার বাড়ি। আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো, চোখ বন্ধ করে নিলাম। পাশের বড় হাতের থাবায় আমার হাত হারিয়ে গেল। সে আলতো করে আমার হাতে খেলা করছে, আমি টের পাচ্ছি। সে বাড়িতে আমি এর আগেও অনেকবার এসেছি, তবুও আজ একদম অন্যরকম লাগলো। এ বাড়ি আমি চিনি না। ধীর পায়ে হেঁটে নিয়ে সিঁড়ির গোড়ায় থামলাম। সিঁড়ির গোড়ায় তেমন কেউ ছিল না, সবাই সামনের লাইটিংয়ের ওখানেই ছিল। শুধু কাজিনরা আমাদের পিছু পিছু আসছিল। উনি হুট করে কোলে তুলে নিলেন আমায়। সবাই হো হো শব্দ তুলে শীষ বাজালো। আমি ভয় পেয়ে আঁকড়ে ধরলাম তাকে। বললাম, আপনি অসুস্থ। উনি বললেন, আমি সুস্থ। প্রমাণ চাই তোমার? আমি শক্ত করে চোখ কেটে ফেললাম। কথাটায় কান ঝালাফালা হয়ে গেল, গাল দিয়ে গরম ধোয়া বের হলো যেন। এত লজ্জা পেলাম, শক্ত করে পাঞ্জাবির বোতাম কাজটাই চেপে ধরে চোখ বন্ধ করে পড়ে থাকলাম। আমি তার ঘ্রাণে মাতোয়ারা হয়ে গেলাম। জোরে শ্বাস টেনে টেনে পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর সুগন্ধি টেনে নিতে থাকলাম নিজের ভেতর। কারো কোলে থাকার অনুভূতি কি ভয়ানক, প্রশান্তিদায়ক, সেটা স্ট্রংলি অনুভব করতে থাকলাম। আমি চাইলাম এ প্রশান্তিদায়ক যাত্রায় শেষ কখনো না হোক। আমি জগতের সব কিছু বিনিময়েই
শুধু এই জায়গাটাই চাইবো, বারবার চাইবো। উনি দোতলায় উঠিয়ে নিয়ে ধীরে আমাকে নামিয়ে দিলেন। চুপচাপ তাকালেন আমার চোখের দিকে। শান্ত অথচ কি গভীর সে দৃষ্টি। আমি চোখ নামিয়ে নিলাম। আম্মুর হাতে তুলে দিয়ে আবারও নিচে চলে গেলেন। আম্মু আমাকে আদর করে মিষ্টিমুখ করে নিজের রুমে নিয়ে গেলেন। কত শত আত্মীয় স্বজন এসেছেন। আঙ্কেল মানে আব্বু আজ সকাল থেকেই অসুস্থ, বিকেলের দিকে হাসপাতালে অ্যাডমিট করানো হলো। এই জন্য পুরো বিয়ের দায়িত্ব পড়েছে একা ওনার ঘাড়ে। বাপিও দায়িত্ব পালন করছে কোমর বেঁধে। এক ফাঁকে আমাকে হুমকি দিয়ে গেছে, বহু আগে মা দখল করেছিস, আজ আবার বড় ভাই। এই তোর ইন্টেনশন কি বল? আমাকে ঘর ছাড়া করতে চাস? ওর কথায় সবাই হাসলো। ওনাকে দেখলাম কাজের ফাঁকে একবার দরজা দিয়ে উকি দিয়ে বললেন, কি বউ, দখল হয়ে গেছে, আমি কি ভাগ পাবো না? খালামণি আর মামিরা হেসে উঠলেন। আম্মু ওনাকে বললেন, তোমার বউ হওয়ার আগে ও আমার মেয়ে, তা মেয়ের জামাইকে রুমে প্রবেশের অনুমতি দিবেন শাশুড়ি আম্মা? সবাই আবারও হেসে উঠল। কাজিনরা বলল, কোনো সুযোগ নেই, বউ পাবেন রাতে, এখন আমাদের দখলে। উনি সবার দিকে একবার দৃষ্টি বোলাতেই সবাই থেমে গেল। আমি বুঝলাম এরা সবাই আমার দলে, আমার মতোই মানুষটাকে ভয় পায়। উনি আম্মুকে বললেন, আম্মু এইদিকে এসো, মেহমানদের থাকার জন্য নিজের ফ্ল্যাটে অ্যারেঞ্জ করা হয়েছে। যত কাঁথা বালিশ আছে তোমার আলমারিতে সব নিচে পাঠাও। এসব বলতে বলতে চলে গেলেন দুজনেই। এরই মধ্যে এক পাকে আম্মু গেছিলেন হাসপাতালে, আব্বুকে দেখে এসেছেন। চাচা শ্বশুর, মামা শ্বশুর সবাই এসেছেন হাসপাতালে। ওনারা আম্মুকে ঠেলে পাঠিয়ে দিল বাড়িতে। এত মেহমান কে দেখবে? আব্বু নিজেও বললেন, সমস্যা নেই, আমি ঠিক আছি, কাল সকালে এসো। বাপি এসে সবাইকে নিচে নিয়ে গেল। সবার দায়িত্ব আলাদা আলাদা ভাগ করে দেওয়া হলো। জুনিয়র আর সাকিবকে বলল, তোমরা আমাদের খালাকে সাহায্য করো, আর মেজো খালা, সেজো খালা আর মামিরা আপনারা সব মেয়েদের খাবারের ব্যবস্থা করেন। রাতে খাবারের সময় আম্মু এলেন আমাকে খাওয়াতে। আমার ক্ষুধা ছিল না মোটেও, এক গাল খেয়েই থেমে গেছে। সে খাবার কিভাবে জানি পৌঁছে গেছে ওনার কাছে। ওনাকে দেখলাম পর্দা ঠেলে চুপচাপ এ রুমে এসে বসলেন সরাসরি আমার সামনের সোফায়। কী যে বসার স্টাইল! পাঞ্জাবির ওপরের বোতামটা খুলতে খুলতে সবাই পিঠ এলিয়ে 1 মিনিটের মতো চোখ বন্ধ করে থাকলেন। আমি তাকিয়ে দেখতে থাকলাম। আসলে ভীষণ পরিশ্রম হচ্ছে এই অসুস্থ শরীরে। উনি হুট করেই চোখ মেলে তাকালেন, সেই বড় বড় চোখ, আর সেই চাহনি দেখে আমার খাবার আটকালো গলায়। উনি স্বাভাবিকভাবে সামনে থাকা পানির গ্লাসটা এগিয়ে দিলেন। আম্মুকে বললেন, এগুলো এখনও কি পরিয়েই রেখেছ, খুলে দাওনি কেন? আরে তুই দেখবি না? দেখলাম তো, আবার কি দেখব? তখন খালাম্মা ডাকলেন আম্মুকে। আম্মু ওনার দিকে তাকালেন। উনি যেতে ইশারা করলেন। আমি খপ করে আম্মুর হাত চেপে ধরে মাথা নাড়িয়ে ইশারা করলাম। সেটা দেখে দুজনেই হাসলো। আম্মু বললেন, পাগলি মেয়েটা। তারপর ওনার দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েকে ধমকি দেবে না, বড় সাধের মেয়ে আমার, আর জোর করবা না, যতটুকু পারে খাবে, আবার পরে ক্ষুধা লাগলে খাবে। রাতে তোমাদের রুমে খাবার পাঠাবো, ঠিক আছে? আম্মু চলে গেলেন দরজাটা ভিজিয়ে। উনি সেই চোখ জোড়া তুলে তাকালেন আমার দিকে।